দেন সেকেন্ড হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এইগুলোর অ্যাপ্লিকেশন আমার মনে হয় না দেখানো লাগবে, তোমরা অলরেডি এগুলো বুঝো। দেন এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ফোর্থ হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তোমাদের বেসিক্যালি দেখতে হবে যে এটা হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর হচ্ছে ফ্রি ফলিং বডি, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু আর উপরের নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে আমরা এই ফর্মুলাটাও অনেক সময় আমাদের কাজে লাগে। সো টিথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, এখন এখানে এই ফর্মুলাগুলোর পাশাপাশি আমাদেরকে হচ্ছে তোমার আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ফর্মুলাগুলো ভালোভাবে বুঝতে হবে। সো একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, তার জন্য কি কি ফর্মুলা আমরা পাই দেখো। আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, সো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ব্যাপারে যেই ফর্মুলাগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। দেন টু হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। থার্ড হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর ফোর্থ হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এইখানে এইচ কি এটা একটু ভালোভাবে বুঝতে হবে। এইচ হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু হাইট না। এইচ মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, মানে তুমি প্রথমে কোথায় ছিলে আর লাস্টে কোথায় আসো সেই ডিস্টেন্সটা। সো একটা ম্যাপ দেখে বোঝার ট্রাই করি। ধরো এখানে একটা বিল্ডিংয়ের উপরে আসো, এখন এই বিল্ডিংয়ের উপর থেকে একটা বল তুমি উপরের দিকে থ্রো করলা, উপরের দিকে থ্রো করলা কত ভেলোসিটিতে? 4 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি এখানে উপরের দিকে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা বল থ্রো করলা। এখন বলা হলো যে এই বলটা উপর থেকে উপরে গিয়ে আবার নিচে একদম গ্রাউন্ডে পড়তে টোটাল 8 সেকেন্ড টাইম লাগছে, ঠিক আছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য হাইট অফ দিস বিল্ডিং, এই বিল্ডিংটার হাইট কত। সো এটা আমরা কীভাবে করব দেখো, এইখানে আমাদেরকে ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, আর আমাদেরকে একটা হাইট বের করতে বলছে। সো এই ফর্মুলাটা কিন্তু বেশ কাজে দেবে এইখানে, ঠিক আছে। সো এইখানে আমরা যেটা এখন আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করার আগে যেটা বুঝতে হবে যে এই এইচটা কী, এই ফর্মুলা, এই চারটা ফর্মুলাতে এইচটা কী, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা উলম্ব সরণ, ঠিক আছে। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে ধরো তুমি এইখানে ছিলা আর ফাইনালি এরকম একটা জিগজ্যাগ পাতে এই পর্যন্ত পৌঁছেছো। সো তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটুক, মানে খাড়াভাবে কতটুক উপরে বা নিচে উঠতেছো। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে তুমি যেখানে থাকবা সেটা থেকে তুমি যদি উপরের দিকে উঠো তাহলে এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে পজিটিভ। আর তুমি ধরো আগে এইখানে ছিলা অ্যান্ড দেন তুমি এরকম একটা রাস্তায় নিচে চলে আসলা ফাইনালি, সেটা হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন মানে আদি অবস্থা, আর এটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন বা শেষ অবস্থা। সো তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কতটুক? এতটুক, এবং সেটা কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে। সো যখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হয় তখন সে নেগেটিভ হয়। আচ্ছা, এখন আমরা তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা। সো এখানে আমরা আগে ফর্মুলাটা লিখি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে বিল্ডিংয়ের হাইট কত। সো আমরা বিল্ডিংয়ের হাইট স্মল এইচ না বলে আমরা বললাম যে যেহেতু দুইটা একই হয়ে যায়, আমরা বললাম বিল্ডিংয়ের হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, ঠিক আছে। এখন একটু চিন্তা করো যে এইটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা উলম্ব সরণ। সো তোমার এই বলটা প্রথমে এইখানে ছিল, দেন থ্রো করার পর সেই 8 সেকেন্ড পর এইখানে আসছে, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কতটুক? এইটুক। এবং সেটা কোন দিকে? প্রথমে এইখানে ছিল, লাস্টে এইখানে আসছো, সো এটা নিচের দিকে। আর নিচের দিকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলে সেটা কি হয়? নেগেটিভ হয়। সো আমাদের এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট স্মল এইচ হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা, বাট সেটা নেগেটিভ। সো এই লেন্থটা কত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ের হাইটটা। সো বিল্ডিংয়ের হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, সো আর সেটা নেগেটিভ হবে, সো স্মল এইচ হবে কি? মাইনাস ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু, এখানে
আর আরেকটা ব্যাপার হচ্ছে যত কিছু উপরের দিকে পয়েন্ট করবে, যত ভেক্টর উপরের দিকে পয়েন্টিং সবাই হচ্ছে পজিটিভ, আর যত ভেক্টর নিচের দিকে পয়েন্টিং সবাই হচ্ছে নেগেটিভ। সো এখানে এই যে ইউ, এটা একটা ভেক্টর, এটা কোন দিকে? উপরের দিকে। সো উপরের দিকে যদি হয় তাহলে এটাও ডেফিনেটলি পজিটিভ। সো আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে +4 ইন্টু টি হচ্ছে 8 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 8 এত স্কোয়ার। সো আমরা এখানে এটা যদি এখন ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো -h ইজ ইকুয়াল টু 32 মাইনাস তোমার 32 ইন্টু 9.8, রাইট? সো এখান থেকে এইচ এর ভ্যালু চলে আসবে, তাহলে এইচ হচ্ছে 32 ইন্টু 8.8, ঠিক আছে? এটাই অ্যান্সার। ওকে, আর যারা প্রথম দিকে একটু মিস করছো সমস্যা নেই, আমাদের ভিডিওটা রেকর্ডেড থাকতেছে, সো তুমি পরবর্তীতে দেখতে পারবো। গত ক্লাসেরটাও আছে রেকর্ডেড, বাট ওটা আপলোড দেওয়া হয়নি। আচ্ছা, সো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ম্যাথগুলোতে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা যেইখান থেকে থ্রো করব, যেই জায়গা থেকে, সেটার উপরের দিকে যত কিছু থাকবে, যত ভেক্টর থাকবে, ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট যা কিছু থাকবে সবাই হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে যা কিছু থাকবে সব হচ্ছে নেগেটিভ। আমরা আরেকটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো। সো এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং। এখন তোমার এইখান থেকে আমরা কাজ করলাম, এইখান থেকে আমরা এবার নিচের দিকে পয়েন্ট করে একটা অবজেক্টকে থ্রো করলাম, মানে আমরা প্রথম থেকেই নিচের দিকে একটা ফোর্স দিয়ে এটাকে পাঠাইছি। প্রথমেই এটাকে নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করে দিছি, অ্যান্ড দেখা গেল এটা 4 সেকেন্ড পর গ্রাউন্ড হিট করছে। আফটার 4 সেকেন্ড ইট হিট দ্য গ্রাউন্ড। সো এখন জিজ্ঞেস করছে যে এই বিল্ডিংটার হাইট কত। সো এই বিল্ডিংটার হাইট অ্যাগেইন আমরা ধরলাম H। সো আমরা এইখানে এইটাকে মানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো না, মানে এইটা হচ্ছে তুমি এই ফর্মুলাগুলো ইউজ করে করতে পারো, বাট আমি যেটা করি যে ফ্রি ফলিং বডি হোক বা যে কোনো ধরনের মোশন হোক, অলওয়েজ এই 4টা ফর্মুলা ইউজ করার ট্রাই করি, ঠিক আছে? কারণ এই 4টা জানলে সবগুলো ইজিলি পারা যায়। যেমন এই ম্যাথটাই দেখো, আমি ওই 4টা ফর্মুলা দিয়ে করব। আমাদের এখানে ইউ দিয়ে দিছে, টি দিয়ে দিছে, আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। সো আমরা এখানে ধরলাম এভাবে যে আমাদের মেইন ফর্মুলা, আমরা ধরো ফ্রি ফলিং বডির ফর্মুলা জানি না, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ফর্মুলা জানি না, আমরা শুধু এইটা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই বিল্ডিংয়ের হাইট কত। সো দেখো আমরা কোথা থেকে মোশন স্টার্ট করছি? এইখান থেকে। সো এইখান থেকে ফাইনালি কোন দিকে গেছি? এদিকে। সো আমাদের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে, যেখান থেকে স্টার্ট করবো সেদিক থেকে কোন দিকে? নিচের দিকে। সো যেহেতু নিচের দিকে, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এই যে এস মানে কি? অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? যখন আমরা উপরে থ্রো করি বা ধরো উপর থেকে ছেড়ে দেই, তখন সেইটা কি হয়ে যায়? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সো এইখানে যেহেতু এই অবজেক্টটাকে এইখান থেকে ছেড়ে দিছি আর সে নিচের দিকে গেছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? -h। নিচের দিকে যেহেতু, এর জন্য -h, উপরের দিকে গেলে +h দিতাম, ইজ ইকুয়াল টু, দেখো তোমার ইনিশিয়াল ভেলোসিটিটাও কোন দিকে? নিচের দিকে, তাই এটাও কি? নেগেটিভ, ইন্টু টি হচ্ছে 4 প্লাস হাফ অ্যাক্সেলারেশন। এখানে তোমার অ্যাক্সেলারেশনটাও যেখান থেকে থ্রো করছো সেদিক থেকে কোন দিকে? নিচের দিকে। এই ভেক্টরটাও জি, এই যে এ হচ্ছে তাহলে -g, বুঝতে পারছো? যেহেতু তোমার অ্যাক্সেলারেশন একটা ভেক্টর আর সেটা কোন দিকে? নিচের দিকে, তাই এর ভ্যালু কত? -9.8, ঠিক আছে, ইন্টু 4 স্কোয়ার। এখন এটা ক্যালকুলেট করো, এইচ এর ভ্যালু চলে আসবে। সো আমরা যে কোনো ধরো উপরের দিকে থ্রো করার ম্যাথ অথবা নিচের দিকে ছেড়ে দেওয়ার ম্যাথ সবই একই ওয়েতে করতে পারবো, সেটা হচ্ছে এই প্রথম 4টা ফর্মুলা দিয়ে। বাট এটা অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে আমরা যেখান থেকে স্টার্ট করব, যেখান থেকে আমাদের মোশনটা স্টার্ট হবে, সেইটা হচ্ছে ধরো এই যে, সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন, মানে সেটা হচ্ছে তোমার অরিজিন, মূল বিন্দু, ঠিক আছে? এবং এটার উপরের দিকে যদি যাও, ধরো একটা ভেলোসিটি যদি উপরের দিকে থাকে সেটা পজিটিভ, আবার তুমি যদি নিচের দিকে নামো তাহলে সেটা নেগেটিভ, মানে তোমার ভেলোসিটিটা যদি নিচের দিকে হয় তাহলে সেটা নেগেটিভ। আবার অ্যাক্সেলারেশনও ধরো উপরের দিকে যদি হয় তাহলে সেটা পজিটিভ, যদি নিচের দিকে হয় তাহলে সেটা নেগেটিভ, ঠিক আছে? বাট নর্মালি এখানে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ নিচের দিকেই হয়, এর জন্য আমরা এর ভ্যালু কত বসাই? -g, ঠিক আছে, কারণ এটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমার
তোমার এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ অ্যাকচুয়ালি প্রথম 4টা ফর্মুলা দিয়েই ইজিলি করে ফেলা যায়। ঠিক আছে, আমরা আরও এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। ধরো এখানে একটা বেলুন, ঠিক আছে, সো এই বেলুনটা উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছিল। তোমাকে এখন বলছে এই বেলুনটা থেকে আমি যদি একটা স্টোনকে ছেড়ে দিই, ঠিক আছে, একটা স্টোনকে ছেড়ে দেই কত উপরে গিয়ে, ধরো এই বেলুনটা যখন গ্রাউন্ড থেকে 200 মিটার উপরে আসে, তখন আমি কি করলাম, ওই বেলুনটা উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মানে যাচ্ছিল, কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ইউনিফর্ম, এটা চেঞ্জ হচ্ছে না। সো ওই সময় একজন কি করলো, এই বেলুনটা দিয়ে একটা স্টোন ধাক্কা দিয়ে ফালাই দিছে। সো এখন জিজ্ঞেস করলো যে এইটা গ্রাউন্ড টাচ করতে কত সেকেন্ড টাইম লাগবে। সো একটু তুমি স্টোনের তোমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। ধরো একটা ট্রেন থেকে তুমি যদি একটা চিপসের প্যাকেট ফালাই দাও, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনের ভেলোসিটিতেই সামনে যাচ্ছিল, ঠিক আছে। এটার রিজন হচ্ছে যে ইনার্শিয়া, ঠিক আছে। তুমি যখন কোনো একটা জিনিসের মধ্যে থাকো তখন অ্যাকচুয়ালি ওইটার ভেলোসিটিটাই তোমারও থাকে। মানে তুমি যদি একটা ট্রেনের মধ্যে বসে থাকো, সেই ট্রেনটা যদি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে আগায়, তুমিও অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে আগাচ্ছ। সো এখানেও এই স্টোনটাও ঠিক তাই, বেলুনটা যেহেতু 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছিল, তাই ইনার্শিয়ার জন্য একটা স্টোনকে যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই স্টোনটা কাইন্ড অফ একটু উপরে উঠে গেছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। অ্যান্ড সে মানে এটা কেউ যদি গ্রাউন্ড থেকে খেয়াল করে, ধরো তুমি যদি গ্রাউন্ড থেকে এটার দিকে তাকাও, তাহলে দেখবা যে স্টোনটা তোমার কাছে মনে হবে একটু উপরে, মানে উপরের দিকে কেউ থ্রো করছে এরকম মনে হবে, একটু উপরে গিয়ে দেন নিচে পড়বে, ঠিক আছে। সো এইখানে আমাদের যেটা বুঝতে হবে যে বেলুনের ভেলোসিটি যেহেতু 2 মিটার পার সেকেন্ড, তাই স্টোনটারও ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সো আমাদের এই বেলুনটার দরকার নাই। সো এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই স্টোনটা কত টাইম লাগবে, জাস্ট চিন্তা করো যে একটা স্টোনকে এইখান থেকে 200 মিটার হাইটে উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, সে কখন মাটিতে টাচ করবে। সো আমরা শুধু 4টা ফর্মুলাই বুঝি, সেটা হচ্ছে ওই যে প্রথম 4টা। সো আমরা এইখানে তোমার ইউ দেওয়া, এইচ দেওয়া, আমাদের টাইম দরকার। সো অ্যাগেন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এস কত, তুমি একটু চিন্তা করো, তোমার স্টোনটা ফার্স্টে এখানে ছিল, দেন সে এখান থেকে একটু উপরে উঠে দেন এরকম নিচে পড়ছে, তাহলে তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো, কেউ একজন বলো তো এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত। আরেকটু কারেক্ট, না এস কত একটু চিন্তা করো, 200 শুধু 200 নাকি অন্য কিছু? না ভিটি কেন, ওইটা বলতেছি না। না যেটা বলতেছি, ধরো এখানে একটা অবজেক্ট আছে, সে যে কোনো একটা জিগজ্যাগ পাথে এরকম গেল, দেন ফাইনালি এখানে পৌঁছেছে, তাহলে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে এইটুকু, বুঝতে পারছো? এবং সেটা যদি তার ইনিশিয়ালি প্রথমে যেখানে ছিল সেটা থেকে যদি নিচের দিকে হয় তাহলে সেটা নেগেটিভ, উপরের দিকে যদি হয় তাহলে সেটা পজিটিভ। সো এখন বলো যে ফার্স্টের স্টোনটা এখানে ছিল, গুড। সো ফার্স্টের স্টোনটা এখানে ছিল, এটা এদিকে গেছে, বাট এইটা আমার কনসার্ন না, সে ফাইনালি কই আসছে সেটা আমার কনসার্ন, সে এইখানে আসছে। সো এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত, 200, আর সেটা কি নিচের দিকে। সো এস এর ভ্যালু কত বসাবো, -200। ইউ হচ্ছে কত, দেখো এইটা কোন দিকে বলো তো, উপরের দিকে, আমরা উপরের দিকে স্টোনটাকে থ্রো করতেছি। সো ইউ এর ভ্যালু হবে +2 ইন্টু টাইম আমরা বের করতে চাচ্ছি টি প্লাস হাফ, এর ভ্যালু কত হবে বলো, -9.8 ইন্টু টি স্কোয়ার। সো এখন আমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে এই টি এর ভ্যালুটা বের করা। কীভাবে করবা, ক্যালকুলেটারে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করো, ক্যালকুলেটারে যাও, মোড, দেন 5 ইকুয়েশন, দেন এই যে 3x² + bx + c এটা চুজ করো। সো তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে টি এর, সো টি স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে -4.9, টি এর কোফিশিয়েন্ট হচ্ছে 2, আর এই কনস্ট্যান্টটা রাইট সাইডে নিলে এটা হচ্ছে 200। সলভ করো, দুইটা ভ্যালু আসছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সো ডেফিনেটলি পজিটিভ অ্যান্সার। সো তোমার এটার অ্যান্সার হবে 6.59 সেকেন্ড।
সো এখান থেকে একটা বেলুন থেকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যেটা উঠতেছিল সেটা থেকে যদি একটা স্টোন ছেড়ে দিই সেটা গ্রাউন্ডে পৌঁছাতে 6.59 সেকেন্ড টাইম লাগবে। সবার কি একটু ক্লিয়ার এখন? ওকে, সো আমাদের এই টাইপের ম্যাথে যাতে আর কখনো প্রবলেম না হয়। আচ্ছা, এবার আমরা আসি যে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ক্ষেত্রে দুইটা স্পেশাল ফর্মুলা আছে। সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এইচ এম, মানে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু তোমার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি, আর ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। ওকে, সো এখানে আমাদের এই এইচ এম হচ্ছে ম্যাক্স হাইট, মানে একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করলে গ্রাউন্ড থেকে সেটা কত উপরে উঠবে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করব, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল থ্রোয়িং ভেলোসিটি আর জি হচ্ছে জাস্ট 9.8। তারপর টিএম হচ্ছে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, মানে একদম উপরে উঠতে কত টাইম লাগবে। আর ক্যাপিটাল টি হচ্ছে তোমার তার ফ্লাইট টাইম। ফ্লাইট টাইম বুঝতে পারছো? ক্যাপিটাল টি হচ্ছে ফ্লাইট টাইম, মানে একটা অবজেক্টকে আমি যদি গ্রাউন্ড থেকে থ্রো করি তাহলে সে এরকম একটা উপরে একটা হাইটে উঠে দেন আবার নিচে পড়ে। সো এই যে হাইটটা, এটা হচ্ছে সেই ক্যাপিটাল তোমার, এটা হচ্ছে এইচ এম, ঠিক আছে। দেন আচ্ছা দাঁড়াও, এটা একটু ঠিক করে রাখি, এটা ঠিক মতো লিখি, এটা হচ্ছে এইচ এম। দেন এই যে এই পর্যন্ত উঠতে যতটুকু টাইম লাগবে সেই টাইমটা হচ্ছে স্মল টি এম, টাইম টু রিচ ম্যাক্স হাইট। আর দেন এই অবজেক্টটা পুরোটা ঘুরে গ্রাউন্ডের আবার ব্যাক করতে যেই টাইমটা লাগবে, টোটাল টাইমটা লাগবে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি। বোঝাই যায় যে ক্যাপিটাল টি হচ্ছে অ্যাকচুয়ালি 2 × TM, ডাবল অফ এই টিএম, ঠিক আছে, ডাবল টাইম লাগবে এটাই। সো এই তিনটা ফর্মুলা আমাদের জানতে হবে। আর ফ্রি ফলিং বডির জন্য ওই যে আমরা জানি যে ফর্মুলাগুলো কীরকম হয়, বাট আমি যেটা সাজেস্ট করব অলওয়েজ এই 4টা ফর্মুলা ইউজ করো, ঠিক আছে, অলওয়েজ এই 4টা ফর্মুলা ইউজ করো। আর আমি যেভাবে বলছি, যেইখান থেকে মোশন স্টার্ট হবে সেটার উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, ঠিক আছে। এইভাবে মনে রাখাটা, এইভাবে ম্যাথগুলো ইজিলি করা যায়, ভুল হয় কম। আচ্ছা, সো মোশন চ্যাপ্টারে আমার মনে হয় না তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে। এরপর তোমরা আরেকটা ম্যাথ দেখাই। ধরো একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হয়েছে। সো বলা হলো যে এই অবজেক্টটা তার লাস্ট সেকেন্ডে মানে গ্রাউন্ড হিট করার ঠিক আগের সেকেন্ডটা, লাস্ট সেকেন্ডে টোটাল ডিস্টেন্সের 1/10 কভার করে, ঠিক আছে, টোটাল যে ডিস্টেন্স তার 1/10 কভার করে। সো এখন জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য হাইট অফ দিস বিল্ডিং। হোয়াট ইজ দ্য হাইট অফ দিস বিল্ডিং। সো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বলছে যে তার লাস্ট সেকেন্ডে। সো আমরা ধরলাম এই অবজেক্টটাকে এখান থেকে ছেড়ে দেওয়ার পর টোটাল টি সেকেন্ড টাইম লাগছে টু রিচ দিস পজিশন। টি সেকেন্ড পর এটা গ্রাউন্ডকে হিট করছে। সো লাস্ট সেকেন্ড মানে অ্যাকচুয়ালি কততম সেকেন্ড। দেখো ধরি এইটা যদি বলি যে এখান থেকে ছেড়ে দেওয়ার পর এটা 5 সেকেন্ড পর গ্রাউন্ডে হিট করছে, তাহলে ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড, লাস্ট সেকেন্ড মানে হচ্ছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 5th সেকেন্ড। সো লাস্ট সেকেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিথ সেকেন্ড, টিতম সেকেন্ড, ঠিক আছে। সো এখানে তোমাকে বলছে যে এই বিল্ডিংটার হাইট যদি h হয়, তাহলে লাস্ট সেকেন্ডে এই যে টোটাল ডিস্টেন্স h তার 1/10 কভার করছি, মানে আমি টিথ সেকেন্ডে h এর 1/10 ডিস্টেন্স গেছি। সেই আমরা জানি যে টিথ সেকেন্ডে ডিস্টেন্স হচ্ছে ইউ প্লাস হাফ a টু t মাইনাস 1। সো এখানে আমরা যদি একটু মডিফাই করি, টিতম সেকেন্ডে সে কতটুক গেছে, এইচ এর 1/10 মানে h/10 ইজ ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে 0, জাস্ট ছেড়ে দিচ্ছি, সো এটা 0 প্লাস হাফ এ কত 9.8 ইন্টু 2t মাইনাস 1। সো এখানে আমি 2t মাইনাস 1 বসাই।
ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো এইচ কত। একটা অবজেক্টকে এইখান থেকে যদি ছেড়ে দাও আর সে যদি টি সেকেন্ড পর নিচে পড়ে, না এখন সেটা চিন্তা করলে হ্যাঁ তুমি ঠিক আছো, তাহলে আবার এইটাকেও মাইনাস দাও, ঠিক আছে? তাহলে ওইটাও মাইনাস হবে, একই, বুঝতে পারছো? তো এর জন্য ওই ফ্রি ফলিং বডির জন্য আমরা অ্যাকচুয়ালি সব মাইনাসগুলো আবার কেটে সব প্লাস বানাই দিই, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বুঝতে পারছো? এটাই। সো এখানে তোমার ইচ্ছা, তুমি চাইলে একদম ওই কনভেনশন ফলো করতে পারো, আর আদারওয়াইজ তুমি নর্মালি যেভাবে করো আর কি। আচ্ছা, সো এইচ বাই 10 ইজ ইকুয়াল টু হাফ 9.8 ইন্টু 2t-1। এখন একটু চিন্তা করো যে এখান থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিলা, সে টি সেকেন্ড পর নিচে পড়লো, তাহলে এইচ কত? এইচ হচ্ছে অ্যাকচুয়ালি হাফ জিটি স্কোয়ার, রাইট? সো এখানে আমরা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 10। আচ্ছা, এই 9.8টাকে আমরা জি দিয়ে লিখি, হাফ জি 2t-1। সো এইখানে আমাদের এই জি আর এই জি কাটা, এই হাফ আর এই হাফ কাটা, সো এখান থেকে আসে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20t-10। সো টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তুমি এখান থেকে টাইমটা বের করো, 1 মাইনাস 20 10। সো দুইটা টাইম আসছে। সো দেখো একটা টাইম হচ্ছে 19.48 সেকেন্ড, আর একটা টাইম হচ্ছে 0.51। সো এখানে পরেরটা অ্যাকসেপ্টেবল না, পরেরটা পজিটিভ, তারপরে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা 1 সেকেন্ডের থেকেও কম। বাট এখানে তোমাকে বলছে লাস্ট সেকেন্ডে এত, তার মানে বুঝতেছো যে 1 সেকেন্ড অ্যাটলিস্ট হবেই, মানে এই টাইমটা। সো এই 0.51 এখানে অ্যাকসেপ্টেবল না। সো এখানে অ্যাকসেপ্টেবল টাইম হচ্ছে এটা, উইচ ইজ 19.486 সেকেন্ড। সো টাইম হচ্ছে 19.486। সো টাইম যদি এটা হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট হাফ জিটি স্কোয়ার, এখান থেকে তুমি এইচ পেয়ে যাবে। কথা হচ্ছে এরকম কঠিন ম্যাথ দেওয়ার কথা না, তারপরে আমি জাস্ট শিখাই দিলাম, যদি চলে আসে তাহলে তুমি যাতে করতে পারো, ঠিক আছে? বাট এইটা একটু বেশি টাফ হয়ে যায় এমসিকিউর জন্য। ওকে, আচ্ছা, সো এরপর আমরা ফোর্সের চ্যাপ্টারটায় যাই। ফোর্সের চ্যাপ্টারে যদি তোমাদের কারো কোনো ধরনের প্রবলেম থাকে বলতে পারো, আর আমি ওভারঅল একটা রিভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফোর্সের চ্যাপ্টারে আমাদের প্রথম নর্মালি হচ্ছে নিউটনস সেকেন্ড ল রিলেটেড কোশ্চেন, এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? দেন নিউটনস থার্ড ল হচ্ছে কি, এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স, আর সেইখান থেকে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। মানে দুইটা অবজেক্ট যদি এরকম থাকে, তখন ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটার উপর যদি F12 ফোর্স অ্যাপ্লাই করে, F21 ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টের উপর F12 ফোর্স অ্যাপ্লাই করবে। দুইটা একই হবে, মানে তাদের ম্যাগনিটিউড সেম হবে, বাট ডিরেকশন হবে কি অপোজিট, ঠিক আছে? আর নিউটনস থার্ড ল বলে যে তোমার অ্যাকশন ফোর্স যদি এইটার উপর অ্যাপ্লাইড হয়, তাহলে রিয়াকশন ফোর্সটা এইটার উপর অ্যাপ্লাইড হবে, মানে দুইটা আলাদা আলাদা অবজেক্টের উপর অ্যাপ্লাইড হয়। আচ্ছা, সো এরপর নিউটনস থার্ড ল থেকে আমরা জানি যে কনজারভেশন অফ মোমেন্টামের ফর্মুলা আসে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ওকে, এইটা দিয়ে অ্যাকচুয়ালি যে কোনো ম্যাথই সলভ করা যায়। সো আমরা একটা ম্যাথ করে দেখাই। ধরো এখানে, আচ্ছা, সো একটা মিক্সড ম্যাথ করে দেখাই, ঠিক আছে? সো এখানে এখানে একটা অবজেক্ট এরকম ঝুলানো ছিল, যার ম্যাস হচ্ছে 2 কেজি। আমরা একটা বুলেট ফায়ার করলাম এটার মধ্যে। এই বুলেটটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল, ঠিক আছে? 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল। সো এখন এখানে বলছে যে এই বুলেটটা এটাকে হিট করার পর এইটার মধ্যেই থেকে গেছে, মানে দুইটা অবজেক্ট একটা অবজেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমাকে জিজ্ঞেস করলো যদি এটার মধ্যে থেকে যায় তাহলে এই অবজেক্টটা কত উপরে উঠবে। তুমি চিন্তা করো, একটা বুলেট দিয়ে একটা কিছুকে হিট করলাম, সেই বুলেটটা এটার মধ্যে থেকে গেল, বাট এইটা কি এখান থেকে উপরে উঠে যাবে না ধাক্কা খেয়ে? সো এখন এইটাই জিজ্ঞেস করছে যে এটা কত উপরে উঠবে। এটা একটা মিক্সড ম্যাথ, এটা ফোর্সেরও ম্যাথ আবার ওয়ার্ক এনার্জিরও ম্যাথ। সো আমরা স্টেপ বাই স্টেপ করি। ফার্স্ট অফ অল, এটা 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল, এটার ম্যাস বলে দিছে যে 0.1 কেজি 100 গ্রাম।
আর এটা হচ্ছে 2 কেজি। আর তোমাকে একটা ইনফরমেশন বলে দিছে যে এই দুইটা কোলাইড করার পর, দুইটা হিট করার পর বুলেটটা এই বক্সের মধ্যে থেকে গেছে বা এই অবজেক্টটার মধ্যে থেকে গেছে। সো একটু চিন্তা করে দেখো যে ওদের ফাইনাল ভেলোসিটি কত, হোয়াট ইজ দেয়ার ফাইনাল ভেলোসিটি। সো আমরা মোমেন্টাম কনজারভেশন থেকে বলতে পারি যে m1u1 দ্যাট ইজ 0.1 ইন্টু 300 প্লাস 2 ইন্টু 0, কারণ এটা স্টেশনারি ছিল, ইজ ইকুয়াল টু, দুইটা অবজেক্ট যেহেতু একসাথে হয়ে গেছে তাই এটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে আমি অ্যাকচুয়ালি v বের করতে পারবো। সো v ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু 300 ডিভাইডেড বাই 2.1। সো কত আসে এটা, 0.1 ইন্টু 300 ডিভাইডেড বাই 2.1, সেটা আসে হচ্ছে 14.28 সামথিং, সো 14.29। সো ওদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে এটা। সো আমরা এখন এইগুলো ভুলে যাই, এইগুলো আমাদের আর দরকার নেই, ঠিক আছে। সো এখন জাস্ট চিন্তা করো যে এইখানে একটা অবজেক্ট আছে 2.1 কেজি ম্যাসের, কারণ এখন দুইজন একসাথে, আর তাদের 2.1 কেজি ম্যাস, আর তার ভেলোসিটি হচ্ছে এই দিকে 14.29 মিটার পার সেকেন্ড। এখন সে মনে করো সে এখানে h মিটার হাইটে উঠে গেছে। সো আমরা জানি এনার্জি কনজারভেশন থেকে যে এইখানে আমাদের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটাই এইখানে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত উঠো তাহলে তোমার পটেনশিয়াল এনার্জি কত, mgh, আর নিচে তোমার কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ mv²। সো এই কাইনেটিক এনার্জিটাই আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাবে, তোমার পোটেনশিয়াল এনার্জিতে। mgh সমান কত হবে, হাফ mv²। সো mgh সমান হাফ mv²। সো এখান থেকে আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু v² ডিভাইডেড বাই 2g, অ্যান্ড v কত, 14.29 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি কত, 9.8। সো তুমি এটা ক্যালকুলেট করো, এত স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, 10.41 মিটার এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এটা খুব বেসিক একটা ম্যাথ, জাস্ট এনার্জি কনজারভেশনে। এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি আমরা পরের চ্যাপ্টারটাতে বেশি দেখব, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে মোমেন্টাম কনজারভেশন। এখন মোমেন্টাম কনজারভেশনে অ্যাকচুয়ালি দুই ধরনের কলিশন হয়। ধরো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে হিট করলো, দুইটা কলিশন হইলো, অ্যান্ড দেন দুইটা অবজেক্ট দুই ধরনের ভেলোসিটি নিয়ে চলা স্টার্ট করলো, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন যে দুইটা অবজেক্টের মধ্যে কলিশন হওয়ার কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি। কন্ডিশন হচ্ছে যে যেই অবজেক্টটা পিছনে থাকবে তার ভেলোসিটিটা যেই অবজেক্টটা সামনে থাকবে তার চেয়ে বেশি হতে হবে, আদারওয়াইজ কখনো কলিশন হওয়া পসিবল না, রাইট। কারণ u1 যদি লেস দ্যান u2 হয় এটা অনেক সামনে চলে যাবে, ঠিক আছে। সো অনলি কন্ডিশন হচ্ছে যে পিছনের অবজেক্টটার ভেলোসিটি বেশি হইতে হবে, ওকে। আচ্ছা, সো এই কলিশন দুই টাইপের হয়, কলিশন টু টাইপসের হয়। সো দুইটা টাইপ কি কি, ফার্স্টটা হচ্ছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে তোমার কনজারভেশন অ্যান্ড কাইনেটিক এনার্জি দুইটাই কনজার্ভ থাকে, সরি, মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি দুইটাই কনজার্ভ থাকে। মোমেন্টাম হচ্ছে পি দিয়ে এক্সপ্রেস করে, আর কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে দিয়ে এক্সপ্রেস করে। সো পি অ্যান্ড ইকে বোথ আর কনজার্ভড, দুইটাই মানে কনজার্ভ থাকে। কনজার্ভ মানে কলিশনের আগেও যতটুক ছিল টোটাল, কলিশনের পরেও ততটুক আছে। আর সেকেন্ড টাইপটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন হচ্ছে সেখানে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, পি কনজার্ভ থাকে, মানে মোমেন্টাম কনজার্ভ থাকে বা ভরবেগ সংরক্ষিত থাকে, বাট ইকে কনজার্ভ থাকে না, মানে কাইনেটিক এনার্জিটা লস হয়। অ্যান্ড রিয়েল লাইফে যে কোনো কলিশনই হচ্ছে আলটিমেটলি একটা ইনইলাস্টিক কলিশন, কারণ একটা অবজেক্ট যখন আরেকটার সাথে হিট করে তখন দেখা যায় যে কিছু এনার্জি সাউন্ড হিসেবে বা হিট হিসেবে লস হয়ে যায়, ঠিক আছে। বাট ইলাস্টিক কলিশন হচ্ছে থিওরিটিক্যালি পসিবল। আর
ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন শুধু মোমেন্টাম কনজারভেশন ফলো করে, মানে ওর জন্য ফর্মুলা হচ্ছে জাস্ট এইটা। বাট ইলাস্টিক কলিশনের জন্য ফর্মুলা অ্যাকচুয়ালি দুইটা। একটা হচ্ছে সে তার প্রথমে কলিশনের আগে টোটাল যে মোমেন্টাম সেটা কলিশনের পরে টোটাল যে মোমেন্টাম সেটা সমান থাকে, আর তার কাইনেটিক এনার্জিও সেম থাকে। মানে কলিশনের আগে তার যে টোটাল কাইনেটিক এনার্জি, মানে এখানে টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা কলিশনের পরে টোটাল কাইনেটিক এনার্জির সমান হয়। ঠিক আছে? আর এই দুইটা ফর্মুলাকে মার্জ করে একটা ফর্মুলা বানানো হয়েছে ইলাস্টিক কলিশনের জন্য, সেটা হচ্ছে V1 ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হয়। এখানে তোমার দুইটা দাগ দিবা, U1 লিখবা আর এটা লিখবা U2, দেন এখানে M1 প্লাস M2 আর এখানে লিখবা M1 মাইনাস M2, এখানে লিখবা M1 প্লাস M2। হ্যাঁ, ইলাস্টিক কলিশনে দেখো মোমেন্টামও কনজার্ভ থাকে, আবার কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে। সো কলিশনের আগে টোটাল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যত, এই যে প্রথম অবজেক্টের কাইনেটিক এনার্জি প্লাস সেকেন্ড অবজেক্টের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ফার্স্ট অবজেক্টের কলিশনের পরে কাইনেটিক এনার্জি প্লাস সেকেন্ড অবজেক্টের কলিশনের পরে কাইনেটিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, সো এই দুইটা ফর্মুলাকে মার্জ করে এই ফর্মুলাটা বানানো হয়েছে। এটা আমরা মানে এখানে কিছু ক্যালকুলেশন করে একটা থেকে আরেকটা ভ্যালু বসায় এটা বের করছে। ঠিক আছে? V1 ইজ ইকুয়াল টু এত আর V2 ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা দেখো নিচে সবসময় ডিনোমিনেটরে M1 প্লাস M2, ঠিক আছে, আর এখানে হচ্ছে 2M1 আর এটা হচ্ছে M2 মাইনাস M1। সো এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা ইলাস্টিক কলিশনে ম্যাথ করতে পারবো। কীরকম? ধরো বললো যে একটা অবজেক্ট সে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, যার ম্যাস কিনা 2 কেজি, আর সে এখানে তোমার 3 কেজি ম্যাসের একটা স্টেশনারি অবজেক্টের সাথে কোলাইড করছে, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। সো জিজ্ঞেস করলো কলিশন, এটা যদি একটা ইলাস্টিক কলিশন হয় তাহলে কলিশনের পর ফার্স্ট অবজেক্টটার ভেলোসিটি কত হবে, এই 2 কেজি ম্যাসের ভেলোসিটি কত হবে, আর জিজ্ঞেস করলো এই 3 কেজি ম্যাসের ভেলোসিটি কত হবে। সেই দুইটা আমাদেরকে বের করতে হবে। সো ফর্মুলা অ্যাপ্লাই করো ডিরেক্ট। V1 ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2, 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 4 প্লাস পরেরটার U2 হচ্ছে 0, সো এটা আর ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার মাইনাস 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 4, মানে মাইনাস 4/5। সো মাইনাস 4/5 মানে হচ্ছে আমরা যদি রাইট সাইডটাকে পজিটিভ ধরি তাহলে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি উল্টা দিকে যাচ্ছে, যে উল্টা দিকে 4/5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে? কারণ আমাদের এই 4 মিটার পার সেকেন্ড পজিটিভ বলছি আর সেটা ডান দিকে যাচ্ছিল, সো নেগেটিভ যারা তারা অ্যাকচুয়ালি উল্টা দিকে। আর V2 কত আসে দেখি। V2 এর ফর্মুলা হচ্ছে, এই U2 এর পার্টটা বাদ দাও কারণ U2 হচ্ছে 0, দরকার নেই, এইটা ক্যালকুলেট করো। সো 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 4, সো এটা আসবে 16/5। এটা পজিটিভ আসছে, দ্যাট মিনস এই অবজেক্টটা ডান দিকেই যাবে। সো এই হচ্ছে ইলাস্টিক কলিশনের ম্যাথ। ওকে, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি কলিশন রিলেটেড। ধরো একটা বোট, এই বোটটার ম্যাস হচ্ছে 200 কেজি। এই বোটের দুই পাশে দুইটা ছেলে দাঁড়ানো, একজনের ম্যাস হচ্ছে 50 কেজি আর একজনের ম্যাস হচ্ছে 60 কেজি। এখন বললো এই ছেলেটা এইদিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লাফ দিছে, এই ছেলেটা এদিকে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লাফ দিছে, 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লাফ দিছে। আর নৌকাটা প্রথমে স্টেশনারি ছিল। জিজ্ঞেস করা হলো তারা যদি এভাবে লাফ দেয় তাহলে নৌকাটা কোন দিকে যাবে। ঠিক আছে? সো মোমেন্টাম কনজারভেশনের ম্যাথ দেখো, প্রথমে সবাই স্টেশনারি ছিল, প্রথমে নৌকার উপরে মানুষগুলোও চুপচাপ দাঁড়ানো ছিল, নৌকাটাও স্টেশনারি ছিল। সো কলিশনের আগে 50 ইন্টু 0 প্লাস 60 ইন্টু 0 প্লাস 200 ইন্টু 0, মানে ইনিশিয়ালি কারো কোনো মোমেন্টাম নাই বা ভেলোসিটি নাই। দেন সাডেনলি দুইজন লাফ দিল, সো 50 কেজির জন বাম দিকে লাফ দিছে আর 60 কেজির জন ডান দিকে। আমরা কলিশনের ম্যাথে এক কাজ করি যে আমরা এই ডান সাইডটাকে পজিটিভ ধরি আর লেফট সাইডটাকে নেগেটিভ ধরি।
সো আমরা এটা বলবো যে যেহেতু ও ডান দিকে লাফ দিছে, সো এটা হচ্ছে 60 ইন্টু প্লাস 15 প্লাস ও যেহেতু বাম দিকে লাফ দিছে ওর ভেলোসিটিটা নেগেটিভ, সো 50 ইন্টু মাইনাস 20 প্লাস আমরা নৌকার ভেলোসিটি কোন দিকে হবে জানি না, সো আমরা এটাকে লিখলাম 200, আমরা ধরলাম নৌকার ভেলোসিটি হচ্ছে ভি, সো 200 ইন্টু ভি। ওকে, এবার আমরা এখান থেকে ভি ক্যালকুলেট করি। কীভাবে কুইকলি ক্যালকুলেট করব? ক্যালকুলেটর নাও, দেন এখানে এই যে দেখো লেফট সাইডে 0, সো 0 ইকুয়ালস 60 ইন্টু 15 প্লাস 50 ইন্টু মাইনাস 20 প্লাস 200 ইন্টু এক্স, শিফট সলভ ইকুয়াল, অ্যান্সার আসছে 0.5। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো আমরা আবার এখন দেখো, সো এই ম্যাপটা কি বুঝতে প্রবলেম আছে? আর এখানে ভি যেহেতু পজিটিভ আসছে, দ্যাট মিনস নৌকাটা ডান দিকে 0.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। সবাই কি এটা বুঝছো? এবার কারো যদি কোশ্চেন থাকে বা এটা কিভাবে সলভ করছি জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা, এখন এখানে তাহলে কলিশনের ম্যাথ নিয়ে আর প্রবলেম থাকবে না আই গেস। এখন এরপর এই চ্যাপ্টারে আমাদের কিছু ওই যে আগের ফর্মুলা মনে করতে হবে একটু, মানে যেগুলো ক্লাস 8-এ ছিল। সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার। সো গ্র্যাভিটেশনাল ফোর্স বলে যে তোমার কাছে যদি দুইটা পার্টিকেল থাকে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2 কেজি, আর তাদের মধ্যে ডিস্টেন্স যদি হয় স্মল আর, তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, যেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি, ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা। ক্যাপিটাল জি হচ্ছে তোমার এই যে ক্যালকুলেটারে দেখো কনস্ট্যান্ট সেকশনে যাবা, দেন 39 নাম্বার কনস্ট্যান্ট, দ্যাট ইজ ক্যাপিটাল জি। সো এখানে ক্যাপিটাল জি এর ভ্যালুটা আছে। ওকে, আচ্ছা, এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের এই ফর্মুলাটার পাশাপাশি আরও যে ফর্মুলা আছে সেটা হচ্ছে যে ধরো আর্থের জন্য আর্থ থেকে ধরো তার সেন্টার থেকে স্মলার ডিস্টেন্সে যদি কোনো একটা অবজেক্ট থাকে যার ম্যাস হচ্ছে স্মল এম, আর এখানে আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? তখন তোমার এখানে জিজ্ঞেস করলো যে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত। সো একটু মনে রাখতে হবে যে আর্থের জন্য ডিস্টেন্সটা অলওয়েজ সেন্টার থেকে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? সো সেন্টার থেকে এটা ডিস্টেন্স হচ্ছে স্মল আর, সো ফোর্স হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর্থের ম্যাস হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। ওকে, আর এমসিকিউর জন্য মনে রাখতে পারো আর্থের রেডিয়াস কত, এটা হয়তো তোমার ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে। আর্থের রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। ওকে, বাট এই টাইপের কোশ্চেন আসার চান্স খুব কম। আচ্ছা, আর আর্থের জন্য তোমার স্মল জি এর ভ্যালু কীভাবে বের করতে হয় দেখো, ধরো আর্থ সারফেসে স্মল জি এর ভ্যালু কত এটা বের করতে বললো। আর্থ সারফেসে স্মল জি এর ভ্যালু কত, মানে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এখানে এম হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, আর ক্যাপিটাল আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। তুমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাও দেখবা স্মল জি এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। ওকে, আচ্ছা, সো স্মল জি এর এটা একটা ফর্মুলা। স্মল জি এর আরও ফর্মুলা আছে। ধরো তুমি যদি আর্থ সারফেস থেকে উপরে উঠো, এখান থেকে যদি উপরে উঠো, ধরো আর্থ সারফেস থেকে তুমি এইচ মিটার উপরে উঠছো, সো এখানে জি এর ভ্যালু কত? সো এখানে আমরা বললাম জি এর ভ্যালু হচ্ছে জি প্রাইম। সো জি প্রাইম অ্যাট হাইট এইচ। সো জি প্রাইম কত সেটা হবে, এখানে ফর্মুলা হচ্ছে ওই যে সেন্টার থেকে ক্যালকুলেট করতে হবে। সো জি ক্যাপিটাল এম
সেন্টার থেকে এটা কত ডিস্টেন্স আছে, ক্যাপিটাল আর প্লাস এইচ। সো এখানে আর স্কোয়ারের জায়গায় নিচে হবে ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন ধরো তুমি আর্থের ম্যাথ জানো না, ঠিক আছে, তখন তুমি কি করবা, তাহলে এক কাজ করো, তুমি এই ইকুয়েশনটাকে দিয়ে এইটাকে ডিভাইড করো, 2 ডিভাইড 1 করো, তাহলে তুমি একটা ইজি ফর্মুলা পেয়ে যাবা। তাহলে তুমি পাবা জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ বাই আর, সরি, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, জিএম জিএম কাটা চলে যায় আর কি। অ্যান্ড দেন তুমি এখান থেকে পাবা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। সো কোনো একটা হাইটে যদি তোমাকে জি বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলার হেল্প নিবা, যেখানে জি হচ্ছে সারফেসের জি। আর এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এইচ এর ভ্যালু যত বেশি হবে তোমার জি এর ভ্যালু তত কমতে থাকবে, ঠিক আছে। সো তুমি আর্থ সারফেস থেকে যত উপরে উঠবা জি এর ভ্যালু তত কমবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর জি এর ভ্যালু তুমি যদি আর্থের ভিতরেও যাও তখনও কমে, ঠিক আছে। সেটা কীরকম, তুমি যদি আর্থের ভিতরে যাও তখন জি এর ভ্যালুর যে ফর্মুলা, ধরো তুমি সারফেস থেকে এইচ ডেপথ নিচে নামলা, সো এইখানে তোমার জি এর ভ্যালু কত, জি প্রাইম কত, সো এখানে জি প্রাইম অ্যাট ডেপথ এইচ, মানে এইচ গভীরতায় তোমার জি এর ভ্যালু, এটা হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। কীভাবে ফর্মুলাটা আসছে এখন দেখাবো না, ঠিক আছে, কারণ এটা একটু অনেক বড় এক্সপ্লেনেশন লাগে। সো জি প্রাইমের ভ্যালু হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সো তুমি যত ভিতরের দিকে যাবা তত তোমার জি এর ভ্যালু কমবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি একটা গ্রাফ আছে, গ্রাফটা তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যে জি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হয়। সো জি ভার্সেস আর এর গ্রাফটা কেমন, স্মল আর মানে হচ্ছে তোমার সেন্টার থেকে ডিস্টেন্স, আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স। সো এই গ্রাফটা এরকম, একদম সেন্টারে আর্থের সেন্টারে জি এর ভ্যালু হচ্ছে 0, মানে আর্থের সেন্টারে যদি যাও তোমার কোনো ওয়েট থাকবে না বা কোনো ওজন থাকবে না। সো এটা আস্তে আস্তে বাড়ে, দেন আবার এভাবে কমতে থাকে। আর এই যে পজিশনটা যেখানে ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর, মানে আর্থ সারফেস, মানে সেন্টার থেকে ঠিক আর্থের রেডিয়াস সমান ডিস্টেন্সে যখন থাকবা তখন তোমার জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম, ঠিক আছে। এই পাশে গেলেও কমবে, এই পাশে গেলেও কমবে, ঠিক আছে। একদম এইখানে হচ্ছে তোমার জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম 9.8। আর এখানে এই গ্রাফটা এইভাবে যাবে, এটা কখনো 0 হবে না, ঠিক আছে, এটা একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, বাট সেন্টারে 0, ঠিক আছে। সো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর্থের সেন্টারে জি এর ভ্যালু কত, 0, ওকে। আচ্ছা, আর আর্থের বাইরে কোথায় জি এর ভ্যালু 0, ইনফিনিটিতে। এটা তুমি যতই আর্থের থেকে দূরে যাবা কখনোই জি এর ভ্যালু 0 হবে না, ঠিক আছে, অ্যাটলিস্ট একটু হইলেও থাকবে, 0.00001 এরকম হইলেও থাকবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জি এর ভ্যালু আরেকটা কেসে 0 হতে পারে, সেটা হচ্ছে ধরো তুমি যদি আর্থের মাঝখানে আর আর্থ আর মুনের মাঝখানে একটা পজিশনে যদি দাঁড়াও, এমন একটা পজিশনে দাঁড়ালা যেখানে দুইটার অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে ইকুয়াল। সো তোমাকে বললো যে আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম ই, আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর ই, আর মুনের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম, আর মুনের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর স্মল এম, ঠিক আছে। সো এখন জিজ্ঞেস করলো তাদের এই আর্থ আর মুনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। তোমাকে জিজ্ঞেস করলো যে তাদের মাঝখানে কোন পয়েন্টে জি এর ভ্যালু 0, বা কোন পয়েন্টে তুমি থাকলে তোমার উপর আলটিমেটলি কোনো ফোর্স কাজ করবে না, বা তোমার ওয়েট 0 হবে, ওজন 0 হবে। সো সেটা কখন হবে, এইখানে তোমার আমরা ধরলাম আর্থের সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে সেই পয়েন্টটা সিচুয়েটেড, আমরা ধরলাম এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে। সো এইখানে তুমি যদি দাঁড়াও তাহলে তোমাকে আর্থ কত জোরে টান দিবে, তোমাকে আর্থ টান দিবে হচ্ছে জি ক্যাপিটাল এম ই ইন্টু, ধরো তোমার ম্যাস হচ্ছে স্মল এম, আলটিমেটলি তোমার ম্যাসটা ম্যাটার করে না। সো স্মল এম ডিভাইডেড বাই আর্থের সেন্টার থেকে তুমি আসো এক্স স্কোয়ার ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে, সো এটা হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাকে মুন কত জোরে টান দিবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু স্মল এম, এই স্মল এম মানে হচ্ছে মুন, ঠিক আছে, আর এই স্মল এম হচ্ছে তোমার ম্যাস, ডিভাইডেড বাই মুন থেকে তুমি কত ডিস্টেন্স আছো, মুনের সেন্টার থেকে ডি মাইনাস এক্স, সো এখানে হবে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, ক্যাপিটাল জি স্মল এম বোথ সাইড থেকে কেটে দাও,
তাহলে এখান থেকে পাচ্ছ এম ই ডিভাইডেড বাই এম এম ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তোমাকে বললো যে আর্থ আর মুনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 লাখ মাইল, ঠিক আছে, 1 লাখ মাইল বা 10⁵ মাইল, সরি মাইল না, কিলোমিটার, 10⁵ কিলোমিটার। সো এখানে থেকে তুমি বসাও, তোমাকে এম ই বলে দিবে, এম এম বলে দিবে, আর এটা হচ্ছে এক্স বাই ডি মাইনাস এক্স। সো এখানে এম ই হচ্ছে সে 6 × 10⁻²4, আর মুনের ম্যাস হচ্ছে সে 3.22 × 10⁻22 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 10⁵ কিলোমিটার মানে হচ্ছে 10⁸ মিটার। দেন তুমি এখান থেকে এইটা স্কোয়ার রুট করো বোথ সাইডে। সো তোমার এইখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে হবে। সো তোমার টাস্ক হচ্ছে √6 × 10⁻24 ডিভাইডেড বাই 3.22 × 10⁻22, এটা কত আসে 13.65 সামথিং, এটা ইকুয়ালস এক্স ডিভাইডেড বাই 10⁸ মাইনাস এক্স। সো দেখি কত আসে এক্স এর ভ্যালু। আচ্ছা, এটা আসছে অনেক হিউজ একটা ভ্যালু আসে, এটা আসে হচ্ছে 93.17 × 10⁶ মিটার, ঠিক আছে। এই যে 10 কিলোমিটার থেকে আমরা ওইটাকে মিটারে কনভার্ট করছি, তুমি কিলোমিটারে রাখতে পারো, তখন এই অ্যান্সারটাও কিলোমিটারে আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারে এরপর হচ্ছে আমাদের লিফটের ভিতরে থাকলে কি হয় সেটা দেখব। আমরা যদি ধরো একটা লিফটের মধ্যে থাকি, তখন লিফটটা যদি উপরের দিকে উঠে এ অ্যাক্সেলারেশনে, তখন আমাদের লিফটের ভিতরে জি এর ভ্যালুটা বেড়ে যায়। লিফটের ভিতরে তখন জি এর ভ্যালু হয় জি প্লাস এ, ঠিক আছে, যে কোনো কেসে। আর তোমার একটা লিফট যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামতে থাকে, তখন লিফটের ভিতরে জি এর ভ্যালুটা কমে যায়, তখন এটা ভ্যালু হয় জি মাইনাস এ, ঠিক আছে। তো এর জন্য একটা লিফট যদি কেবল ছিঁড়ে পড়ে যায়, তখন তার অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি কত, জি। সো তখন লিফটের ভিতরে অ্যাক্সেলারেশন কত, জি মাইনাস জি, দ্যাট ইজ 0। সো এর জন্য একটা লিফট যদি কেবল ছিঁড়ে পড়ে যায়, তুমি অ্যাকচুয়ালি ফ্রি ফল, মানে তুমি অ্যাকচুয়ালি ওয়েটলেসনেস এক্সপিরিয়েন্স করবা, ঠিক আছে, মানে তোমার মনে হবে যে তোমার ওয়েট নাই, তুমি ভাসতেছো, ঠিক আছে। আর লিফট যদি উপরের দিকে উঠে এ অ্যাক্সেলারেশনে, তখন তোমার ওয়েট মনে হবে বেশি। আচ্ছা, এখন একটু বলো তো, এখানে একটা লিফট, সেই লিফটটা উপরের দিকে ইউনিফর্ম ভেলোসিটিতে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছে, আর তোমার ম্যাস হচ্ছে 50 কেজি, তাহলে তোমার ওয়েট কত? বলো। আচ্ছা, কোশ্চেনটা কি সবাই বুঝছো? আমি আবার বলি, লিফটটা হচ্ছে উপরের দিকে ইউনিফর্ম ভেলোসিটিতে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছে। সো তার মধ্যে তুমি 50 কেজি ম্যাসের একজন মানুষ, সেখানে তুমি যদি এখন একটা ওয়েট মেশিন রাখো, তোমার ওয়েট কত দেখাবে? 590 কিনা একটু চেক করে দেখি, দাঁড়াও। 50-র সাথে কত মাল্টিপ্লাই করছো? না, এখানে অ্যাকচুয়ালি দেখো আমি কি বলছি, 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছে, ইউনিফর্ম ভেলোসিটি, মানে তোমার কোনো অ্যাক্সেলারেশন নাই। হ্যাঁ, ঠিক আছে। সো তোমার কোনো অ্যাক্সেলারেশন নাই, সো তোমার অ্যাকচুয়ালি এটার ওয়েট হবে নর্মালি 50 × 9.8, ঠিক আছে, এটাই 50 × 9.8 নিউটন, ওকে। আচ্ছা, এখন ওয়েট মেশিনে তো অ্যাকচুয়ালি তোমার কেজি শো করে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি তোমার, যদি কোশ্চেনটা ওভাবে করে যে ওয়েট মেশিনে তোমার ম্যাস কত, ওয়েট কত কেজি দেখাবে, বলবা 50 কেজি দেখাবে। আর যদি ধরো এখানে বলি যে লিফটটা যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে উঠতে থাকে, তখন ওয়েট মেশিনে তোমার ওয়েট কত কেজি দেখাবে,
ঠিক আছে? সো তখন কত কেজি দেখাবে এটা কীভাবে বের করবো? সো আমার তখন ওয়েট হবে 50 ইন্টু 9.8 প্লাস 2, এত কেজি, এত নিউটন, এটা হচ্ছে আমার ওয়েট। আর ওয়েট মেশিন কী করে, আমার ওয়েট যত নিউটন আসে সেটাকে সিম্পলি 9.8 দিয়ে ডিভাইড করে। সো আমার ওয়েট মেশিনে ওয়েট শো করবে, দেখো 50 ইন্টু 9.8 প্লাস 2 ডিভাইডেড বাই 9.8। সো ওয়েট মেশিন দেখাবে যে আমার ওয়েট হচ্ছে 60.20 কেজি। ওকে, আচ্ছা। আর একটা লিফট যদি কেবল ছিঁড়ে পড়ে যায় তখন আমার ওয়েট কত দেখাবে? 0। ঠিক আছে, 0 শো করবে। আর একটা অবজেক্টের ম্যাস কখনো চেঞ্জ হয় না, সে যেখানেই থাকুক তার ম্যাস অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা। এরপর আচ্ছা, লিফটের ভিতরে সব কিছুতেই আমরা অ্যাকচুয়ালি জি এর ভ্যালুটা বাড়ায় বলবো। ধরো একটা লিফট, সে হচ্ছে উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে উঠতেছে। এখন এখান থেকে যদি লিফটের ভিতরে যদি একটা নাট বল্টু, ধরো একটা নাট বল্টু এখান থেকে খুলে পড়লো আর সেটা গ্রাউন্ড টাচ করতে 1.5 সেকেন্ড টাইম লাগলো, ধরো 1 সেকেন্ড টাইম লাগলো। আমাকে জিজ্ঞেস করলো লিফটের হাইট কত। সো আমরা জানি যে ফ্রি ফলিং বডি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউ হচ্ছে 0, সো এইচ হচ্ছে সিম্পলি হাফ জিটি স্কোয়ার। বাট আমরা যেহেতু লিফটের মধ্যে আছি, জি এর ভ্যালুটা একটু বেশি হবে, রাইট? আর সেটা কত হবে? জি প্লাস এ। ওকে, সো এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার। সো এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে তোমার 5.9, হ্যাঁ 5.9 মিটার। সো লিফটের হাইট হচ্ছে 5.9 মিটার, যেটা অনেক বেশি আর কি। আচ্ছা, সো এইখানে আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে যেগুলো দেখালাম। এবার আমরা চলে যাই কানেক্টেড বডি এর ম্যাথ। আচ্ছা, কানেক্টেড বডি এর ম্যাথগুলো আমি আমার মনে হয় যে ওইটা এখন ডিসকাস না করে আমি যদি তোমাদেরকে ভিডিও দিয়ে দিই, ওইটা থেকে দেখে নিলে ভালো হয়। ঠিক আছে, কারণ ওইটা একটু হিউজ একটা টপিক। সো কানেক্টেড বডি এর আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি যে কানেক্টেড বডি এর সবচেয়ে পপুলার যেটা এক্সাম্পল সেটা হচ্ছে পুলি। সো একটা পুলির দুই পাশে যদি দুইটা ম্যাস থাকে, M1 কেজি আর একটা হচ্ছে M2 কেজি, আর এখানে আমি বলে দিলাম যে M1 ইজ গ্রেটার দ্যান M2, সো ডেফিনেটলি এইটা আস্তে আস্তে নিচে নামবে আর এটা আস্তে আস্তে উপরে উঠবে। ওকে, সো এখন যদি জিজ্ঞেস করা হয় যে তাদের অ্যাক্সেলারেশন কত, মানে এটা কত অ্যাক্সেলারেশনের নিচে নামবে আর এটা কত অ্যাক্সেলারেশনের উপর উঠবে, সো এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে a ইজ ইকুয়াল টু m1 মাইনাস a ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ঠিক আছে, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো এখানে আমাকে বললো যে ধরো এটা 5 কেজি আর এটা হচ্ছে 3 কেজি। সো কে কত অ্যাক্সেলারেশনে নামবে উঠবে, এইটা যত অ্যাক্সেলারেশনের নিচে নামবে এটা ঠিক তত অ্যাক্সেলারেশনের উপর উঠে। ঠিক আছে, সো এ হচ্ছে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 ইন্টু 9.8। সো এটা আসবে 2/8 ইন্টু 9.8/4। ওকে, এটা হচ্ছে পুলির এইটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ এইটা আগে 9-10-এর সিলেবাসেও ছিল অনেক আগে, বাট এখন নাই। বাট এই পুলির এই থিওরিটা অনেক জায়গাতেই চলে আসে, আর অ্যাডমিশন এই এনডিসি অ্যাডমিশন টেস্টে এটা আসে। ওকে, আচ্ছা। সো পুলির এটা হচ্ছে একটা কানেক্টেড বডি এর ম্যাথ। আরেক ধরনের কানেক্টেড বডি এর ম্যাথ দেখো, ধরো তিনটা অবজেক্ট। আচ্ছা, ওই ভিডিও আর দেখা লাগবে না কারণ আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। সো এখানে তোমার তিনটা অবজেক্ট রাখলাম, ঠিক আছে? একটা হচ্ছে 1 কেজি, আর একটা হচ্ছে 2 কেজি, আর একটা হচ্ছে 1 কেজি। এখন জিজ্ঞেস করলো আমি যদি এইটাকে 4 নিউটন ফোর্স দিয়ে টানি তাহলে তোমার ওদের অ্যাক্সেলারেশন কত হবে। সো কানেক্টেড বডির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবার অ্যাক্সেলারেশন সেম। ওর অ্যাক্সেলারেশন যদি a মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ওরটাও a, ওরটাও a, সবার অ্যাক্সেলারেশন সেম। ওকে, সো কানেক্টেড বডির ম্যাথ আমরা যখন করব, আমরা কি করব, এখানে মনে করব যে ওরা পুরা সবাই মিলে একটা ম্যাস। সো ওদের টোটাল ম্যাস কত? 1 + 2 + 1, দ্যাট ইজ 4 কেজি।
আর আমাদের ফোর্স কত, 4 নিউটন। সো অ্যাক্সেলারেশন কত হবে, F/m, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওরা অ্যাকচুয়ালি সবাই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সামনের দিকে আগাবে। ওকে, সো কানেক্টেড বডির ম্যাথ এই দুই টাইপেরই হয়, মানে 9-10 লেভেলে এই দুইটা টাইপেরই হয়। আর এটা তোমাদের বইতেও দেওয়া আছে, বইতে আরেকটা এক্সাম্পল মেবি দেওয়া আছে, আমি ওইটা একটু দেখাই। বইতে বলছে যে এখানে একটা টেবিল, সেই টেবিলের উপর আমি এখানে একটা ম্যাচ রাখলাম। এই ম্যাচটা হচ্ছে m কেজি, এখানে একটা পুলি রাখা আছে, এভাবে। এটা হচ্ছে 10 কেজি আর এটা হচ্ছে 5 কেজি, ঠিক আছে। তো এখন জিজ্ঞেস করলো m কেজি ম্যাচটা কোন দিকে যাবে অ্যান্ড কত ফোর্স ফিল করবে বা কত অ্যাক্সেলারেশন হবে। সো তোমার কমন সেন্স বলে যে 10 কেজিটা নিচে নামবে আর 5 কেজিটা আস্তে আস্তে উপরে উঠবে, এটাই। আর এখানে তেমন আহামরি কিছু না, এটা হচ্ছে নর্মাল একটা পুলি। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে এই মাঝখানে ম্যাচটাকে নিয়ে তাহলে কি করব। সো পুলির ম্যাথ মানে এখন যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এত বেশি ডেপথে পড়ার নাই, কারণ আমরা এখন এটা 9-10-এ অ্যাকচুয়ালি এত ডেপথে ডিসকাস করা হয় না। এটা যখন কলেজে উঠবা, কলেজের নিউটনিয়ান মেকানিক্স যখন পড়বা তখন শিখবা। বাট আমি বলবো যে তুমি জাস্ট এটাকে একটা নর্মাল পুলি হিসেবে চিন্তা করো। এখানে মাঝখানে যে একটা ম্যাচ আছে এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। ভালোভাবে খেয়াল করো যে এইখানে অ্যাকচুয়ালি এইটা নিচে নামবে আর এইটা উপর উঠবে। সো এটা জাস্ট একটা নর্মাল পুলি, এই মাঝখানে এইটাকে নিয়ে তোমার কোনো ধরনের ক্যালকুলেশন করার দরকার নাই, বুঝতে পারছো। সো এইটার অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন কত হবে আমি বলি। আচ্ছা, আমি এটা একটু ইজিলি বোঝানোর ট্রাই করি, বা পুলির ফর্মুলাটাও কীভাবে আসছে একটু বোঝাই। ধরো এটা হচ্ছে সেই m1 কেজি আর এটা হচ্ছে m2 কেজি। ওকে, সো এটা আস্তে আস্তে নিচে নামতেছে আর এটা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠতেছে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এইদিকে তোমার ফোর্স কাজ করতেছে m1g নিউটন, কারণ একটা জিনিসের ওয়েট হচ্ছে ফোর্স। আর এই দিকে কাজ করতেছে m2g ফোর্স। সো m1g m2g থেকে বড় দেখে এইটা নিচে নামতেছে আর m2 হচ্ছে উপর উঠতেছে। সো নিট ফোর্সটা কত দেখো, এদিক থেকে একটা অবজেক্টের একটা সুতার, ধরো তুমি এদিক থেকে m1g ফোর্সে টান দিছো আর একজন উল্টা দিক থেকে m2g ফোর্সে টান দিছো। বাট m1g হচ্ছে m2g থেকে বড়, তাহলে নিট ফোর্স কত, m1g মাইনাস m2g। একটা থেকে আরেকটা মাইনাস, দুইটা যেহেতু উল্টা দিকে, একটা সুতার এই দিকে আর একটা সুতার এই দিকে। ওকে, সো এখানে তোমার m1g যেহেতু m2g থেকে বড়, তাই এখানে নিট ফোর্স হচ্ছে m1g মাইনাস m2g। আর নিট ফোর্স মানে কি, ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। টোটাল ম্যাস কত, মানে এই যে নিট যে ফোর্সটা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে এইটুক, m1g মাইনাস m2g। আর সেটা অ্যাকচুয়ালি কয়জনকে টানতেছে, দুইজনকে, m1 কেজিকেও টানতেছে আবার m2 কেজিকেও টানতেছে। সো এখানে টোটাল ম্যাস হচ্ছে m1 প্লাস m2, আর তাদের অ্যাক্সেলারেশন যদি a হয় তাহলে m1 প্লাস m2 ইন্টু a। সো এখান থেকে a ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। ওকে, সো এইখানে আমরা সেম আইডিয়াটা কাজে লাগাই। দেখো যে এই 10 কেজি ম্যাসটার উপর ফোর্স কাজ করতেছে নিচের দিকে 10 ইন্টু 9.8 নিউটন, আর এইটার উপর এদিকে কাজ করতেছে 5 ইন্টু 9.8 নিউটন। যেহেতু এইটা বড়, তাই নিট ফোর্স এফ নিট ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5 ইন্টু 9.8। সো এই অ্যামাউন্টের ফোর্স এখানে কাজ করতেছে এই একদিকে, ঠিক আছে। এইদিকে টোটাল এফ নিট অ্যামাউন্ট ফোর্স টান দিতেছে, কয়জনকে টান দিতেছে বলো তো, এখানে 3 জনকে। 10 কেজিকেও টানতেছে, m কেজিকেও টানতেছে, 5 কেজিকেও টানতেছে। ওকে, সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে m কেজির উপর ফোর্স কত। বইয়ে দেখো, বইয়ের এক্সাম্পল আছে একটা, বলছে m কেজির উপর ফোর্স কত। সো ফোর্স হচ্ছে এই যে এফ নিট যে ফোর্সটা দিয়ে আমরা টানতেছি।
এখন এখানে ফোর্স কত একটু ভালোভাবে চিন্তা করতে হবে। দেখো এখানে আমরা এই পুরাটাকে এফ নিট ফোর্স দিয়ে টানতেছি, ঠিক আছে? সো নিট ফোর্স হচ্ছে এফ নিট। সো সবার অ্যাক্সেলারেশন আমরা জানি যে একটা কানেক্টেড বডিতে সবার অ্যাক্সেলারেশন সেম হয়। সো এফ নিট ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু এফ নিট ডিভাইডেড বাই টোটাল ম্যাস। সো এফ নিট হচ্ছে 10 মাইনাস 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই টোটাল ম্যাস হচ্ছে 10 প্লাস 5 প্লাস স্মল এম। আমাদের টার্গেট হচ্ছে স্মল এম এর উপর ফোর্স কত সেটা বের করা। সো একটু চিন্তা করে দেখো স্মল এম এর উপর ফোর্স কত, তার অ্যাক্সেলারেশন যদি এ হয় আর তার ম্যাস যদি এম কেজি হয় তাহলে তার উপর ফোর্স হচ্ছে এম এ। সো এম ইন্টু এ হচ্ছে এইটটা, সো 10 মাইনাস 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 প্লাস 5 প্লাস এম। বাট এখান থেকে এম এ বের করা অনেক টাফ, ঠিক আছে? সো আমরা যেটা ইজিলি করতে পারি সেটা হচ্ছে জাস্ট সিম্পলি তুমি এখান থেকে এম মানে এই দুইটাকে মাল্টিপ্লাই করো, দেন এম এ কত আসে সেটা বের করো, ঠিক আছে? এইটা একটা ওয়ে। আরেকটা সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো এইখানে অ্যাকচুয়ালি 10 কেজি অবজেক্টটা এইদিকে ওকে এই দিকে টানতেছে, আর এই 5 কেজির অবজেক্টটা ওকে অ্যাকচুয়ালি এই দিকে টানতেছে। সো জাস্ট চিন্তা করো যে এম কেজির উপর এই দিকে অ্যাপ্লাই হচ্ছে 10 ইন্টু 9.8 আর এই পাশে অ্যাপ্লাই হচ্ছে 5 ইন্টু 9.8। সো নিট ফোর্স কত? 5 ইন্টু 9.8, এটাই। ওকে, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি এম কেজির উপর টোটাল ফোর্স হচ্ছে 5 ইন্টু 9.8। সো কানেক্টেড বডির ম্যাথ অ্যাকচুয়ালি এমসিকিউতে দেওয়ার কথা না, তারপর ধরো যদি জাস্ট ছোট একটা ছবি দিয়ে বের করতে বলে যে এই কানেক্টেড বডিটাই তোমার অ্যাক্সেলারেশন কত, তুমি ইজিলি বের করতে পারবা। জাস্ট তোমার টোটাল ফোর্স বের করতে হবে, বের করবা যে টোটাল ফোর্স কত আর টোটাল ম্যাস কত, মানে তিনটার সামেশন কত, দেন এফ বাই এম করলেই তুমি অ্যাক্সেলারেশন পেয়ে যাবা। ওকে, আচ্ছা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি হ্যাঁ এই কানেক্টেড বডির, আচ্ছা কানেক্টেড বডির উপর আমার অ্যাকচুয়ালি ডিটেলড একটা ভিডিও আছে, আমি ওইটা আজকে দিয়ে দিব, ঠিক আছে? ওইটা একটু দেখো তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। ওইটা কলেজের, তারপরে ওইটা একটু দেখলে ক্লিয়ার হবে। ওকে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা যদি ওইটা নিয়ে এখন ডিসকাস করি অনেক টাইম চলে যাবে। আজকে আমি ওইটা দিয়ে দিব, ওইটা আপলোড করা আছে, সো আমি লিঙ্কটা একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইটা একটু দেখবা সবাই। আর এরপর হচ্ছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই বইগুলো একটু ভালোভাবে পড়ো, রিডিং পড়ো, কারণ এমসিকিউ তো, সো কোন জায়গা থেকে কোশ্চেন দেয় বলা যায় না। আর এর পরের যে চ্যাপ্টারটা আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা তো আমি বলছি যে এটা খুবই বেসিক চ্যাপ্টার। তোমরা এটার অলরেডি আমি গতদিন দেখাইছি যে এটার ম্যাথগুলো কীভাবে হইতে পারে, এনার্জি কনজারভেশনের ম্যাথ। সো আমি একটা এক্সাম্পল আজকে দেখাই। ধরো এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা। সো এই রাস্তাতে আমি কি করলাম, একটা অবজেক্টের উপর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এখানে ফ্রিকশন কাজ করতেছে হচ্ছে 0.1 নিউটন, আর এই অবজেক্টটা হচ্ছে 2 কেজি, অবজেক্টটা হচ্ছে 2 কেজি। সো আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আমি যদি এইখান থেকে এইটাকে তোমার 30 মিটার সামনে নিয়ে যাই, এভাবে ঠেলে ঠেলে 30 মিটার সামনে নেই, তাহলে এই পজিশনে ওর কাইনেটিক এনার্জি কত, মানে গতিশক্তি কত? সো দুইভাবে বের করা যায় এটা। একটা ওয়ে হচ্ছে তুমি এখান থেকে সিম্পলি নিট ফোর্স বের করো, এই অবজেক্টটার উপর নিট ফোর্স কত, এদিকে 50 নিউটন আর এদিকে 0.1 নিউটন। সো নিট ফোর্স কত? 49.9 নিউটন। এটা হচ্ছে আমাদের নিট ফোর্স। সো নিট ফোর্স যদি 49.9 নিউটন হয় তাহলে নিট অ্যাক্সেলারেশন কত? 49.9 ডিভাইডেড বাই 2। ওকে, (24.95 মিটার পার সেকেন্ড স্কোয়ার). সো তুমি অ্যাক্সেলারেশন পেয়ে গেলা। তোমার কাইনেটিক এনার্জির জন্য যেটা দরকার সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার। ওকে, সো তোমাকে এখানে যেটা দরকার সেটা হচ্ছে ভি বের করতে হবে। সো ভি কীভাবে বের করবো? ভি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউ জিরো, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। সো ভি
ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু 24.95 ইন্টু এস হচ্ছে 30। সো তুমি এখান থেকে হাফ এম ভি স্কোয়ার করে বের করতে পারবা। এম তো দেওয়াই আছে, সো অ্যান্সার হবে জাস্ট এইটুক, 60 ইন্টু 24.95। ওকে, সো এইভাবে তুমি কাইনেটিক এনার্জি বের করতে পারবে। আরেকটা ওয়ে হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করা। ওয়ার্ক এনার্জি থিওরেম বলে যে ওয়ার্ক ডান, কোনো একটা অবজেক্টের উপর তুমি যতটুকু কাজ করবা, যতটুকু ওয়ার্ক করবা, সেটা হচ্ছে তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো এইখানে আমাদের ওয়ার্ক করতেছি কত, দেখো ওয়ার্ক এখন এখানে দুই ধরনের ওয়ার্ক হচ্ছে, 50 নিউটন ফোর্স এইদিকে আর তার ডিসপ্লেসমেন্টও এইদিকে। সো এটা একটা পজিটিভ ওয়ার্ক। সো সে ওয়ার্ক করতেছে 50 এফ ইন্টু এস, 50 ইন্টু 30। আর ফ্রিকশন ফোর্সের জন্য সে কাজ করতেছে বাম দিকে, বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে। সো আমরা জানি যে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট হয় তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়। সো এখানে প্লাস একটা নেগেটিভ ওয়ার্ক কত, -0.1 ইন্টু 30। বা একবারে বলতে পারো যে এই অবজেক্টটার উপর নিট ফোর্স হচ্ছে, দেখো এইভাবে লেখাও যে কথা, এভাবে বলতে পারো যে এই অবজেক্টটার উপর নিট ফোর্স হচ্ছে 50 - 0.1, আর এই নিট ফোর্স দিয়ে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30। সো ওয়ার্ক ডান হচ্ছে এতটুকু। এটাই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো আমার প্রথমে কাইনেটিক এনার্জি ছিল 0, আর ফাইনালি কাইনেটিক এনার্জি হয়েছে হাফ এম ভি স্কোয়ার। সো আমি বলতে পারি এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, দ্যাট ইজ জাস্ট হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমি এম এর ভ্যালু বসাই, এম হচ্ছে 2, সো 2 ইন্টু আর হাফ কাটা। সো এখান থেকে ভি তুমি, আচ্ছা এখানে আর অ্যাকচুয়ালি কিছুই করা লাগবে না, তোমার তো এই কাইনেটিক এনার্জিটাই বের করতে বলছে। সো তুমি হাফ এম ভি স্কোয়ার সমান এইটা। সো অ্যান্সার হবে তোমার 50 ইন্টু 50 - 0.1 ইন্টু 30। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, স্প্রিংয়ের জন্য কি হবে দেখো, ধরো এখানে আমরা বললাম যে একটা স্প্রিং নর্মালি ছিল, একটা নর্মাল স্প্রিং এভাবে আছে। এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 10⁵ নিউটন পার মিটার। ঠিক আছে, একটা অবজেক্ট এদিক থেকে আসতেছিল 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ওকে, 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসছে। সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করলো এই অবজেক্টটা যখন স্প্রিংটার সাথে হিট করবে তখন সেই স্প্রিংটাকে কতটুক কম্প্রেস করবে। সো চিন্তা করো এই অবজেক্টটা এইখান থেকে আসলো, এভাবে আসলো, এসে এটাকে হিট করলো, হিট করে এটাকে কম্প্রেস করে ভিতরে ঢুকলো। অ্যাকচুয়ালি কী হবে, ওর কাইনেটিক এনার্জিটা স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। সো আমরা বলতে পারি ওর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্প্রিংয়ের potential energy that is half kx square. সো হাফ কাটা। সো এখান থেকে এক্স কতটুকু কম্প্রেস করবে সেটা বের করতে বলছে, আমরা ধরলাম এক্স মিটার। সো এক্স ইজ ইকুয়াল টু √m/k ইন্টু ভি। সো √ এটার এম বলে দেওয়া লাগবে 2 কেজি ধরো। সো 2 ডিভাইডেড বাই 10⁵ ইন্টু 30। ওকে, সো এটাই অ্যান্সার। আচ্ছা, সো এই ম্যাথটাকে যদি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করলাম কীভাবে, ধরো একটা অবজেক্ট এবার উপর থেকে পড়তেছে, 10 কেজি ম্যাসের একটা অবজেক্ট। এই অবজেক্টটা একটা স্প্রিংয়ের উপর থেকে পড়লো কতটুক, ধরো এটা স্প্রিংয়ের উপর থেকে আমি ধরলাম স্প্রিংয়ের h মিটার উপর থেকে পড়তেছে। এখন জিজ্ঞেস করলো এটা যদি স্প্রিংটার উপর পড়ে, যেখানে এই স্প্রিংটার কনস্ট্যান্ট হচ্ছে 10⁵ নিউটন পার মিটার। আচ্ছা, নিউটন পার মিটারকে আরেকভাবে লেখা যায়, ঠিক আছে, এটা দেখবা তোমার বইতে দেওয়া আছে যে এটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার লেখা যায়। কারণ কি, কারণ জুল হচ্ছে নিউটন মিটার। সো তুমি যদি জুলকে মিটার স্কোয়ার দিয়ে ডিভাইড করো তাহলে অ্যাকচুয়ালি নিউটন মিটার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার হয়ে কত হয়ে যাবে, নিউটন পার মিটার। ঠিক আছে, সো দুইভাবেই লেখা যায়। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে কোন দুইটা ইউনিট একই, নিউটন পার মিটার আর জুল পার মিটার স্কোয়ার একই। আচ্ছা, সো এখানে জিজ্ঞেস করলো এটা যদি উপর থেকে পড়ে তাহলে কতটুক কম্প্রেস করবে। আচ্ছা, সো আমরা ধরলাম এই স্প্রিংটা x সেন্টিমিটার কম্প্রেস হবে।
এখান থেকে এক্স সেন্টিমিটার কম্প্রেস হবে। সো চিন্তা করো যে অবজেক্টটা কোথা থেকে কোথায় আসছে, আগে এইখানে ছিল আর এখন এইখানে কোথাও আসছে। কতটুক নিচে নামছে? এইচ প্লাস এক্স। সো তার পটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত? এম জি এইচ প্লাস এক্স, রাইট। আর আমরা জানি একটা অবজেক্ট যখন নিচে পড়ে তার পটেনশিয়াল এনার্জিটাই আলটিমেটলি তার কিসে কনভার্ট হয়? কাইনেটিক এনার্জি। আর এই কাইনেটিক এনার্জিটা একটু চিন্তা করো, স্প্রিংকে হিট করার পর এই স্প্রিংটাকে যখন সে কম্প্রেস করছে, এই কাইনেটিক এনার্জিটাই আলটিমেটলি কি স্প্রিংয়ের কম্প্রেশনের অ্যাগেনস্টে স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হয়েছে। ওকে, সো আমরা বলতে পারি যে তখন তার মধ্যে এনার্জি হচ্ছে তাহলে হাফ কে এক্স স্কোয়ার। সো আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি এম জি এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সো এখানে তুমি এখন ভ্যালুগুলো বসাও। এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, এইচ কত? এইচ হচ্ছে সে 200 মিটার। সো 200 প্লাস এক্স প্লাস ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ ইন্টু 10⁵ এক্স স্কোয়ার, দ্যাট ইজ। সো এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, তুমি সলভ করো তাহলে এক্সের ভ্যালু পাবা। ওকে, সো এখানে এটা বোঝা ইম্পর্টেন্ট যে এনার্জি কীভাবে কনভার্ট হয়। ফার্স্টে চিন্তা করো যে এনার্জি এখানে পটেনশিয়াল এনার্জি হিসেবে ছিল, সেটা এখানে নেমে আসার পর কাইনেটিকে কনভার্ট হয়েছে। এম জি এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর সেইটা আবার স্প্রিংয়ের কম্প্রেশন করতেছো যেহেতু স্প্রিংয়ের মধ্যে পটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এইটা আর এইটা ইকুয়াল। আচ্ছা, সো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি তোমার যদি পেঁচায়ও দেয় এই টাইপের ম্যাথ আসবে, বইটা ভালোভাবে রিডিং করবা তাহলে তুমি এমসিকিউতে যা যা আসবে সেগুলো বুঝতে পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে টেস্ট পেপার সলভ করতে থাকো, ঠিক আছে? টেস্ট পেপারের এমসিকিউগুলো সলভ করো তাহলেই হবে। আর এখানে ফর্মুলা তো খুব বেশি নাই এই চ্যাপ্টারে, জাস্ট স্প্রিংয়ের কম্প্রেশন আর হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ওয়ার্ক এমজিএইচ আর হাফ এম ভি স্কোয়ার এইগুলাই আছে। আচ্ছা, সো আমি বলবো যে এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। আর লাস্ট দিন তো আমরা ওই যে ট্যাঙ্ক খালি করার ম্যাথ দেখাইছিলাম, যে একটা ট্যাঙ্ক খালি করতে তোমার অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক হয় আর পাওয়ার কীরকম খরচ হয়, এটা আমরা লাস্ট দিন দেখে আসছি। সো একটা ট্যাঙ্কের আরেকটা ম্যাথ দেখাই। ধরো এখানে বললো আমাদের একটা ট্যাঙ্ক আছে, সিম্পলি বললাম যে একটা ট্যাঙ্ক, সেটার মধ্যে 10 কেজি পানি আছে, আর এই ট্যাঙ্কটার হাইট হচ্ছে 10 মিটার, 5 মিটার। ওকে, সো বললো এই ট্যাঙ্কটাকে খালি করার জন্য, এই ট্যাঙ্কটাকে আমরা খালি করার জন্য একটা পাম্প ইউজ করতেছি, যেই পাম্পটার গায়ে পাওয়ার লেখা, মানে এখানে একটা পাম্প আছে তোমার কাছে, সেই পাম্পটার গায়ে পাওয়ার লেখা। দাঁড়াও একটু চিন্তা করে নিই কত দিব। এই পাম্পটার গায়ে ধরো পাওয়ার লেখা আছে 55 ওয়াট। ওকে, সো এখন তোমাকে জিজ্ঞেস করলো যে এই পাম্পটা যদি তোমার 5 সেকেন্ডে এই পানিটা, এই পুরা ট্যাঙ্কটা খালি করে, তাহলে পাম্পটার ইফিসিয়েন্সি কত? বললো আমরা এই পাম্প দিয়ে পানিটাকে খালি করব, পানি হচ্ছে টোটাল 10 কেজি আর ট্যাঙ্কের ডেপথ হচ্ছে 5 মিটার। আমাদেরকে জিজ্ঞেস করলো যদি 5 সেকেন্ডে পুরো ট্যাঙ্কটা আমরা খালি করি তাহলে পাম্পটার ইফিসিয়েন্সি কত? আচ্ছা, আমরা এখানে দেখি যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার পাচ্ছি। মানে এই যে পাম্পের গায়ে যেটা লেখা থাকে সেটা কি অ্যাকচুয়ালি তার ইনপুট পাওয়ার, মানে সে এতটুকু কারেন্ট খায়, প্রতি সেকেন্ডে 55 জুল করে কারেন্ট খাচ্ছে, এটা হচ্ছে তার ইনপুট। সো এখানে আউটপুট কত? সো আউটপুট পাওয়ারটা কীভাবে বের করবো দেখো, আউটপুট হচ্ছে কি ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক কত? mgh বাই টি। এম কত? 10 কেজি। জি কত? 9.8। এইচ কত কেউ বলো তো? এখানে এইচ এর ভ্যালু কত? একটা ট্যাঙ্ক পুরোপুরি ফিল আপ করা, ঠিক আছে? সো এটাকে তুমি ফাঁকা করবা, তাহলে পানি অ্যাকচুয়ালি কতটুকু উপরে ওঠে? 2.5, কারণ ওই যে বলছিলাম সেন্টার অফ ম্যাস এখানে থাকে। সো অ্যাকচুয়ালি তোমার পুরা পানি সরানোর যে কথা, সেন্টার অফ ম্যাসটাকে জাস্ট এখান থেকে এখানে সরানো একই কথা। সো এইচ এর ভ্যালু হচ্ছে 2.5।
ডিভাইডেড বাই টাইম হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট, আচ্ছা একটু দেখো এখন। সো এখানে আমাদের তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে এটা। সো তুমি ইফিসিয়েন্সি বের করার জন্য কী করবা, ইফিসিয়েন্সি হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। সো উপরে পি আউট আসে হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু 2.5/5, দ্যাট ইজ 49। সো এখানে আসবে 49, এটা হচ্ছে 55 ইন্টু 100%। সো এটা কত আসে আমরা একটু খেয়াল করি, 49/55 ইন্টু 100, সো এটা আসে 89%। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে এফিসিয়েন্সির ম্যাথ। ওকে, আচ্ছা এখন সো আমি আজকে এই পর্যন্তই রাখবো। পরের চ্যাপ্টারটা আমরা অ্যাকচুয়ালি পরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো দেখবো তার সাথে একসাথে দেখবো। সো আমি তোমাদেরকে বাসায় কিছু পড়া দিয়ে দিতেছি, এগুলো একটু কমপ্লিট করবা। ঠিক আছে, আমি বলি তোমাদের বাসায় টাস্ক কী। তোমাদের বাসার টাস্ক হচ্ছে ফিজিক্সে চ্যাপ্টার 1 থেকে 6 আবার ফাইনাল একটা রিভিশন দাও, মানে এটা যাতে আর পড়া না লাগে। 5 আর 6 আমি পরবর্তীতে পড়াবো। ঠিক আছে, 5 আর 6 হচ্ছে আমার অন্য আরেকটা ক্লাসে নেওয়া লাগবে, আজকে হবে না। সো ফিজিক্সে তোমাদের টাস্ক হচ্ছে চ্যাপ্টার 1 to 6 যা যা আছে সব পড়ে ফেলবা। ঠিক আছে, তোমাদেরকে এই যে আমি যা যা দেখাইছি এগুলো, আর আমি হয়তো এক্সট্রা 2-1টা ভিডিও দিব, ওইগুলো একটু দেখবা। না না, ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ পড়ার কোনো মানে হয় না। তুমি জাস্ট এখানে বইটা জাস্ট একটু হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ এমসিকিউ দেখবা, টেস্ট পেপার, গাইড, তোমার কাছে যা যা রিসোর্স আছে সেগুলো ইউজ করো, আর বইটা একটু ভালোভাবে রিডিং দাও। ওকে, আর ম্যাথ আমি যেগুলো দেখাইছি শুধু এগুলো পারলেই হবে। আর এমসিকিউ করতে গেলে তো তুমি ম্যাথ ফেস করবাই। আর তোমার কাছে যদি মনে হয় টেস্ট পেপারে 2-1টা ম্যাথ তুমি করবা, রিটার্নের ম্যাথ করতে পারো, ঠিক আছে, ভালো হবে। আর এরপর ম্যাথের জেনারেল ম্যাথে কী কী পড়ে রাখবা আমি বলি। ঠিক আছে, তোমাদের টাস্ক হবে জেনারেল ম্যাথে চ্যাপ্টার 3, একটু এখানে লিখি, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3, মানে এইগুলোর এমসিকিউ প্র্যাকটিস করবা। এখন কিন্তু বইয়ের রিটেন ম্যাথ করার কোনো মানে হয় না। ঠিক আছে, বইয়ে এক্সারসাইজে যা যা ছিল ওইগুলো করার দরকার নেই, তুমি জাস্ট গাইড থেকে আর টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করো। ঠিক আছে, আর যদি কোনোটা টাফ লাগে, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ওইটা ক্যালকুলেটারে করতে পারবে, হ্যাঁ এটাই ম্যাক্সিমাম ম্যাথই ক্যালকুলেটারে করা যায়। মানে ধরো তোমাকে যদি কখনো এই টাইপের কোশ্চেন দেয় যে এইটা ইকুয়াল সামথিং এইটা কিনা, মানে এইটাকে ফ্যাক্টরাইজ করলে কোনটা আসে, বা এই পার্শিয়াল ফ্র্যাকশনটা আর এই মানে এই ফ্র্যাকশনটার পার্শিয়াল ফ্র্যাকশন কোনটা, তুমি কী করবা, জাস্ট র্যান্ডমলি একটা ভ্যালু বসায় চেক করবা, দেখবা যে কোন অপশনের সাথে মিলে। একটু সেফ সাইডে থাকার জন্য 2বার চেক করো, 2টা আলাদা আলাদা ভ্যালু দিয়ে, যদি 2বারই ম্যাচ করে তাহলে তোমার ওইটাই অ্যান্সার। এটা সবচেয়ে ফাস্ট ওয়ে। ধরো তোমাকে একটা এরকম একটা পার্শিয়াল ফ্র্যাকশন দিল 1 ডিভাইডেড বাই, ধরো 1 ডিভাইডেড বাই x+1 আর x-3। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি আসবে দেখো, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে আসবে x+1 আর 1, আর নিচে আসবে হচ্ছে -4 প্লাস 1, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, সো এটা বললো যে এটা আর এটা ইকুয়াল কিনা, তুমি কীভাবে চেক করবা, চেক করার ওয়ে হচ্ছে তুমি জাস্ট এইখানে এক্সের একটা ভ্যালু বসাও, ধরো তুমি ক্যালকুলেটার নাও। আর ভ্যালু বসানো কীভাবে করবা, 1/, তুমি জাস্ট ওইটাকে আগে টাইপ করো। ঠিক আছে, 1/x+1 ইন্টু x-3। সো তুমি এখন এক্সের একটা ভ্যালু বসাইতে চাইতেছো, সো কী করবা, ক্যালক, দেন ধরো এক্সের ভ্যালু আমি চুজ করলাম 5, 1/12 আসছে। এবার অপশনে যেগুলো আছে সেগুলো একটু কুইকলি দেখবা, অপশনগুলো একই টাইপের। ঠিক আছে, সো তোমার বারবার টাইপ করা লাগবে না। সো এখানে 1/x+1 ইন্টু 4 -4, সো এটা ধরো -4 প্লাস 1/4। নিজেরা একটু পড়ো, আমি তো এইগুলো আবার দেখাবোই, সো নিজেরা একটু পড়ে রাখো, তাহলে আমার জন্য পরবর্তীতে বুঝাইতে সুবিধা হবে। একটু রিকল করো কী কী ছিল। ঠিক আছে, ক্যালক 5 1/12, সো এটা ম্যাচ করছে, সো আমি শিওর যে আমার অ্যান্সারটা কারেক্ট, মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, সো তোমাদের টাস্ক হবে জেনারেল ম্যাথে, আমি বলি
আচ্ছা, জেনারেল ম্যাথে সব কিন্তু লাগবে না, ঠিক আছে? আমি বলি তোমাদের জেনারেল ম্যাথে কী কী লাগবে। একটু বইটা সাথে নাও। জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 যেটা আছে এটা পুরাটা বাদ, কারণ এটা সব ম্যাথ ক্যালকুলেটারে করা যায়, ঠিক আছে? চ্যাপ্টার 1 করার দরকার নেই। এটার এমসিকিউ দেখলে তুমি হাসবা। ক্যালকুলেটারে ধরো তোমাকে বললো যে ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তোমাদের এই চ্যাপ্টার 1-এ কীরকম ম্যাথ থাকে। তোমাদেরকে বললো যে কনভার্ট দ্য ফলোয়িং ইন্টু আ রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন। 7/11কে রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনে বানাও। ক্যালকুলেটারে জাস্ট 7/11 লিখে এই S2D প্রেস করো, 0.63 আসছে। এটাই অ্যান্সার, ঠিক আছে? রিটার্ন দিবে কেন? রিটার্ন দিবে না তো। আবার ধরো আরেকটা বললো যে 0.35কে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করো। সো এটা কী হবে অ্যাকচুয়ালি? 0.3535 বারবার। সো ক্যালকুলেটার এটা বারবার লিখতে থাকো, ঠিক আছে? কয়েকবার লেখো, ইকুয়াল দাও, দেখো ও এটা অটোমেটিক্যালি কনভার্ট করে দিয়ে দিচ্ছে। সো এটাই অ্যান্সার, 35/99। বা অপশনগুলোতেও তুমি একটু প্রেস করে দেখতে পারো কোনটায় 0.35 বারবার আসে। ওকে, সো হ্যাঁ বলো। না 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 ওরকম দিবে না কিছু। আচ্ছা, ওরা আমি বলি চ্যাপ্টার 1টা তোমাদের লাগবে না, ঠিক আছে? চ্যাপ্টার 2 অ্যাকচুয়ালি তোমাদের অত বেশি দরকার নেই। কেন? চ্যাপ্টার 2 একবার রিডিং পড়বা যে কোন সেট কী ছিল, পাওয়ার সেট কী, তারপর হচ্ছে সুপার সেট কী, সাবসেট কী, এগুলো একটু দেখবা। বাট রিটার্ন যেহেতু নাই, আমি বলবো যে এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাংশনের ডোমেইন রেঞ্জ। বাট এটা আবার হায়ার ম্যাথেও আছে, ঠিক আছে? সো জেনারেল ম্যাথেরটা না করলেও হবে। আর এনডিসিতে কিন্তু জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন কম দেয়। ওই যে আমাদের সময় 4টা কোশ্চেন আসতো, সেখানে 3টা থাকতো হায়ার ম্যাথের, একটা থাকতো জেনারেল ম্যাথ। বা দেখা যায় যে 4টাই হায়ার ম্যাথের, ওরা অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথ দেয়ই না, বুঝতে পারছো? সো আমি বলবো জেনারেল ম্যাথ অত বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। সো তোমাদের বাসায় টাস্ক থাকবে, তোমরা চ্যাপ্টার 3টা ভালোভাবে এমসিকিউ সলভ করবা। সবই শুধু এমসিকিউ, ঠিক আছে? একবার একটু বইটা দেখবা, বইয়ের পেজগুলো উল্টায় দেখবা কী কী আছে, দেন এমসিকিউ সলভ করবা। চ্যাপ্টার 2টা জাস্ট একটু রিডিং করবা, এমসিকিউ সলভ করার দরকার নাই তেমন, কারণ এটা হায়ার ম্যাথে কভার হবে। চ্যাপ্টার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে জেনারেল ম্যাথে বলতে গেলে এটার এমসিকিউ। চ্যাপ্টার 5ও খুব ইম্পর্টেন্ট, এগুলোর এমসিকিউ বেশি বেশি সলভ করো। আর চ্যাপ্টার 5-এ তো এই যে ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল, এগুলো তো এই যে ক্যালকুলেটারে সলভ করা যায়। বললো যে ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবলের কোশ্চেন কেমন আসে, যে আমরা আমাদের ধরো এক্স টাকা, চালের কেজি হচ্ছে এক্স টাকা, আর চালের কেজি হচ্ছে এক্স টাকা। সো আমি কি করলাম, 5 কেজি চাল কিনলাম। সো 5 কেজি চাল কিনতে আমার টোটাল খরচ হয়েছে 5x টাকা। বললো যে সেইটার থেকে 30 টাকা বেশি খরচ করলে আমি অ্যাকচুয়ালি 3 কেজি কিনতে পারি, ধরো কলা কিনতে পারি, ঠিক আছে? সো আমি 5 কেজি চাল কিনলে যত টাকা খরচ হয় সেইটার সাথে 30 টাকা যোগ করলে 3 কেজি কলার দাম পাওয়া যায়। ওকে, আর পাশাপাশি আমাকে এটাও বললো যে কলার দামের তোমার চালের কেজির সাথে যদি 100 টাকা অ্যাড করি তাহলে কলার কেজির দাম পাওয়া যায়, ঠিক আছে? তো তুমি কি করলা, দুইটা ইকুয়েশন ফর্ম করলা, ঠিক আছে? মানে এখানে তোমাকে বলছে যে চালের কেজি হচ্ছে এক্স টাকা আর কলার কেজি হচ্ছে ওয়াই টাকা। সো বললো যে তুমি যদি 5 কেজি চাল কিনো, 5 কেজি চাল কিনতে তোমার যতটুকু কস্ট সেটার সাথে 30 টাকা অ্যাড করলে 3 কেজি কলার কস্ট পাওয়া যায়। ওকে, আর এটাও বললো যে 1 কেজি চালের যে কস্ট সেটার সাথে 100 টাকা যোগ করলে 1 কেজি কলার কস্ট পাওয়া যায়। সো তোমার দুইটা ইকুয়েশন। সো বললো যে চালের কেজি কত। সো তুমি কি করবে, এই দুইটাকে সলভ করবা। ক্যালকুলেটারে এক লাইনের কাজ কীভাবে করবা, এটাকে একটা ইকুয়েশন বানাও এইভাবে, 5x ধরো 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -30, সাইড চেঞ্জ করলাম এটাকে, আর এটাকে দেখা যায় x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -100। সো দুইটা ইকুয়েশন ক্যালকুলেটারে কীভাবে সলভ করে, মোট 5 ইকুয়েশন, এই প্রথম অপশনটা চুজ করবা 1, 2 ভ্যারিয়েবল 1। এবার এখানে 5 -3 -30, দেন এক্সের কোএফিসিয়েন্ট কত 1, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত -1, আর কনস্ট্যান্ট টার্ম রাইট সাইডে কত -100। সলভ করো, দেখো অ্যান্সার আসবে।
135 আর 235, তার মানে চালের কেজি হচ্ছে 135 টাকা আর কলার কেজি হচ্ছে 235 টাকা। সো এই যে চ্যাপ্টার 5 যেটা পুরোটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে করে ফেলা যায়, ঠিক আছে। সো তোমরা এমসিকিউ সলভ করো, কোনোটা যদি টাফ মনে হয় যে ভাইয়া এটা অনেক টাইম লাগতেছে, শর্টকাট আছে কিনা আমাকে গ্রুপে জানাও, আমি করে দেবো। সো তোমরা আপাতত এই চ্যাপ্টার 2 থেকে 5 করো। ও অরিজিন পাসিং লাইনের তোমার জেনারেল ইকুয়েশন হচ্ছে এই টাইপের, y ইজ ইকুয়াল টু mx, বুঝতে পারছো এইটাই। সো যদি দেখো যে জাস্ট y আছে আর x আছে কোনো, ও আচ্ছা, ধরো 5x মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটা একটা অরিজিন দিয়ে পাসিং লাইন বা অরিজিন পাসিং, ও আচ্ছা অরিজিন দিয়ে পাস হয় এরকম ইকুয়েশন কেমন হয়? আচ্ছা এটা খুবই ইজি। ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বললো যে এটা অরিজিন দিয়ে পাস করে কিনা, সে এই টাইপের দিল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ধরো 2 প্লাস ধরো 2x⁴ বললো এটা কি অরিজিন দিয়ে পাস করে? সো অরিজিন দিয়ে পাস করে কিনা বোঝা খুবই ইজি, জাস্ট 0 0 বসাও। সো এখানে জাস্ট এক্স আছে, সো আচ্ছা এখানে ওয়াই হবে। এটা বললো যে একটা ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এত, সো বললো এটা কি অরিজিন দিয়ে পাস করে? তুমি জাস্ট 0 0 বসাও, যদি দেখো যে দুই সাইড স্যাটিসফাইড হয়েছে তাহলে 0 0 দিয়ে পাস করে। যেমন 0 0 দিয়ে পাস করে কিনা, তাহলে এখানে এক্স এর ভ্যালু 0 বসাও, লেফট সাইডে 0 বসাইলে পুরোটাই 0, রাইট সাইডে 0 বসাইলে পুরোটাই 0, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, অরিজিন দিয়ে পাস করে। এবার ধরো এইটা দিলাম y ইজ ইকুয়াল টু x⁴ প্লাস 5, এটা কি 0 0 দিয়ে পাস করে? না, কারণ লেফট সাইডে 0 বসাও আর রাইট সাইডে x এর ভ্যালু 0 বসাও, 0 প্লাস 5 এটা আসে 5, সো লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে কোনো পয়েন্ট দিয়ে পাস করে কিভাবে চেক করবা? ধরো তোমাকে যে কোনো একটা গ্রাফ দিয়ে বললো যে এটা কি এই পয়েন্ট দিয়ে পাস করে, p(x1, y1) দিয়ে পাস করে, কিভাবে চেক করবা? জাস্ট এই পয়েন্টটাকে এইটার ফাংশনে বসাও, দেখো যে দুই সাইড স্যাটিসফাইড হয় কিনা, যদি হয় তাহলে ওই পয়েন্ট দিয়ে পাস করে, যদি না হয় তাহলে করে না। এটাই, বুঝতে পারছো? এবার ধরো এই ফাংশনটা হচ্ছে 5x³ প্লাস x² মাইনাস 2। এখন জিজ্ঞেস করলো এটা কি 4,3 দিয়ে পাস করে? অরিজিন দিয়ে পাস করলে 0 0 দিয়ে পাস করে। সো এখানে x এর ভ্যালু হচ্ছে 4, y এর ভ্যালু হচ্ছে 3, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 3, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 5 × 4⁻³ প্লাস 4² মাইনাস 2, ডেফিনেটলি 3 আসবে না। সো এখান থেকে লেফট হ্যান্ড সাইড যেহেতু রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল না, তাই এই গ্রাফটা 4,3 দিয়ে পাস করে না, এটাই। এবার ক্লিয়ার এটা? সবাই কি বুঝছো এটুক? আচ্ছা, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 6 থেকে 8 লাগবে না, ঠিক আছে? চ্যাপ্টার 6 থেকে 8 একেবারেই লাগবে না, কারণ এগুলো হচ্ছে তোমার জিওমেট্রির চ্যাপ্টার, এগুলো ওরা দেয় না। ওকে, এমসিকিউতে আসলে তুমি জাস্ট, আচ্ছা 6 to 8 একদমই লাগবে না তা না, তুমি যেটা পড়বা সেটা হচ্ছে থিওরেমগুলোর স্টেটমেন্ট মনে রাখবা, প্রুফ না, জাস্ট কোন থিওরেম কি বলে, ঠিক আছে? এইটা একটু মনে রাখো তাহলেই হবে। আর গাইডের এমসিকিউ তারপরও সলভ করো, এগুলোর গাইডের এমসিকিউ সলভ করো, বাট থিওরেমের প্রুফ, কনস্ট্রাকশন এগুলো দরকার নেই। আমি বলবো 6 to 8-এরও এমসিকিউ সলভ করো। সো তোমাদের জন্য আমি এই 2 দিনের একটা টার্গেট দিই, সেটা হচ্ছে তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 1 to 6 তো করবাই, আর জেনারেল ম্যাথে কী করবা, চ্যাপ্টার 2 থেকে 10 পর্যন্ত করবা, ঠিক আছে? 9 10 হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও আর ডিস্টেন্স এলিভেশন, এইগুলো ম্যাথ তোমাদের কাছে একদম পানি ভাত লাগার কথা, ঠিক আছে? সো চ্যাপ্টার 2 থেকে 10-এর এমসিকিউ করবা শুধু, আর ইফ নিডেড বইটা একটু জাস্ট দেখবা, থিওরিগুলো দেখবা। আবারও বলতেছি, থিওরেমের প্রুফ, কনস্ট্রাকশনের প্রুফ অ্যান্ড যে কোনো ধরনের ফর্মুলা প্রুফ একেবারেই বাদ, ঠিক আছে? জাস্ট তোমার এমসিকিউর ম্যাথ করতে পারলেই হবে। সো আজকে এই পর্যন্তই, আর কারো কি কিছু বলার আছে? সো তোমাদের নেক্সট 2 দিন টার্গেট এইটাই, ফিজিক্সের চ্যাপ্টার 1 থেকে 6 একদম যা যা আছে সব শেষ দাও, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 2 থেকে 10 শেষ দাও। ওকে, হ্যাঁ হ্যাঁ, নেক্সট কালকে আমি টাইমটা গ্রুপে বলতেছি। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।